আসসালামু আলাইকুম, অ্যালেক্স মেডি সলিউশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি রাকিব আঞ্জুম খান, সার্চেল মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার। তো আজকে আমাদের টপিক অধ্যায় 6, মানব শারীরতত্ত্ব, বর্জ্য নিষ্কাশন, ওয়েস্ট অ্যান্ড এলিমিনেশন। তো আজকে এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে সংখ্যা অনেকগুলো মুখস্থ করতে হয়। তো আমি সেগুলো দেখিয়ে দেব। আর আজকে গত ক্লাসের মতো আমি এখানে আলিম স্যারের বইয়ের ইনফরমেশন অ্যাড করার চেষ্টা করেছি। সো বি অ্যাটেন্টিভ অ্যান্ড লেটস স্টার্ট টুডেস লেকচার। ওকে, তো আসুন শুরু করি। তো আগে আমরা এই পিকচার থেকে কিছু শিখব। কি শিখব? এখানে দেখা যাচ্ছে প্রতিদিন পানি গ্রহণ, পানি ত্যাগ। ওয়াটারে হচ্ছে তোমার ইনটেক, আর এটা বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তোমার এক্সক্রিট। এটুকু ওয়াটার আমরা এক্সক্রিট করতেছি। কোন ওয়াটার করতেছি? পানির মাধ্যমে আমরা পানি গ্রহণ কতটুকু করতেছি? পানির মাধ্যমে 1450। এই সেন্টিমিটার কিউবগুলো বলছে না, এই সেন্টিমিটার কিউবের জায়গায় আমরা এমএল ওরে লিখতে পারি। এমএল কী তাহলে? পানি পান 1450 সেন্টিমিটার কিউব বা এমএল, খাদ্য হচ্ছে 800 সেন্টিমিটার কিউব বা এমএল, কোষীয় শ্বসন থেকে 350 সেন্টিমিটার কিউব বা এমএল, মোট হচ্ছে কত? 2600 সেন্টিমিটার কিউব বা এমএল। আর পানি ত্যাগ করতেছি কত আমরা? ফুসফুস থেকে তোমার জলীয় বাষ্পের মাধ্যমে 400 সেন্টিমিটার কিউব বা এমএল। এটা কিন্তু আমরা রেসপিরেটরি সিস্টেম অধ্যায়ে যে চ্যাপ্টার, শ্বসনের যে চ্যাপ্টার, সেখানে কিন্তু আমরা এটা পড়ে আসছি যে 300 থেকে 400 এমএলের কথা বলা ছিল। তারপরে আসো দেহপৃষ্ঠের মাধ্যমে 600 সেন্টিমিটার কিউব বা এমএল, মূত্র থেকে 1500 সেন্টিমিটার কিউব বা এমএল, মল থেকে তোমার 100 সেন্টিমিটার কিউব বা এমএল, মোট হচ্ছে তোমার 2600 সেন্টিমিটার কিউব বা এমএল। অপচিতিমূলক বিভাগ, এর ফলে দেহে উৎপন্ন নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থকে রেচন পদার্থ বলা হয়। যে প্রক্রিয়ায় নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থ দেহ থেকে নিষ্কাশিত হয় তাকে রেচন বলা হয়। যে প্রক্রিয়ায় নাইট্রোজেন ঘটিত পদার্থ দেহ থেকে নিষ্কাশিত হয়, এই যে তারাও এই যে রেচন প্রক্রিয়া, এই যে মূত্র 1500 ml যে সৃষ্টি হচ্ছে, অপচিতিমূলক বিপাকের ফলে দেহ উৎপন্ন নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থ রেচন পদার্থ উৎপন্ন হইল। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে কোন বিপাকের ফলে উৎপন্ন নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থ উৎপন্ন হয়? অপচিতিমূলক বিপাকের ফলে নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থ উৎপন্ন হয়, এভাবে প্রশ্নটা আসতে পারে। আর যে প্রক্রিয়ায় এই নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থ দেহ থেকে এক্সক্রিট হয়, চলে যাচ্ছে, এই যে এক্সক্রিশন হচ্ছে, সেই প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে রেচন প্রক্রিয়া। তো রেচনতন্ত্র বা ইউরিনাল তন্ত্র বা রেনাল তন্ত্র, এক্সক্রিটরি বা ইউরিনারি বা রেনাল সিস্টেম। মানুষের প্রধান রেচন পদার্থ হচ্ছে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরোক্রোম ইত্যাদি। ঠিক আছে, প্রধান রেচন অঙ্গ হলো বৃক্ক, এটা আমরা সবাই জানি। নেক্সট স্লাইডে আসো। প্রাণীদের বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থ, এখান থেকে আসো। এখান থেকে কী পড়তে হবে? এখান থেকে 3 ধরনের হয়, যে রেচন পদার্থ বিভিন্ন প্রাণীতে বর্ণিত 3 ধরনের হয়। কী ধরনের হতে পারে সেটা আমরা পড়ব। যে একটু লেট হচ্ছে। আচ্ছা দেখো, নাইট্রোজেন ঘটিত যৌগ বা রেচন পদার্থ ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, প্রোটিন। এখন কোন ধরনের প্রাণীতে কোন রেচন পদার্থটা বেশি পাওয়া যায়? প্রধান রেচন বর্জ্য হিসেবে কোনটা পাওয়া যায়? যেমন মানুষ আর স্থলজ কিছু সামুদ্রিক প্রাণী, সেটা পড়তে হবে না, মানুষই পড়ো। যে আমাদের প্রধান রেচন বর্জ্য হচ্ছে ইউরিয়া। রেচন পদার্থ কোন রূপে ত্যাগ করি আমরা? ইউরিয়া রূপে। ইউরিন যেটাকে বলে, ইউরিন আমাদের লিভারে ইউরিয়া তোমার লিভারে তৈরি হচ্ছে, ইউরিন তোমার ইউরিন তোমার হচ্ছে লিভারে তৈরি হচ্ছে। আমি ভুল বলছি। ইউরিয়া হচ্ছে তোমার লিভারে তৈরি হচ্ছে, আর ইউরিন তোমার রেনাল সিস্টেমের মাধ্যমে তোমার এক্সক্রিট হচ্ছে। আর ইউরিকোটেলিক যেটা বলছে, ইউরিক অ্যাসিডকে দেখো, ইউরিওটেলিক কোনটা? ইউরিয়া যেটা, মানে এইটা মনে রাখবা কীভাবে? ইউরিকোতে ক আছে, আর ইউরিক অ্যাসিডেও একটা ক আছে। তো এভাবে মনে রাখবা, ইউরিওটেলিক কোনটা? ইউরিয়াকে রেচন পদার্থ হিসেবে ত্যাগ করে। আর ইউরিকোটেলিক কোনটাকে ত্যাগ করে? ইউরিক অ্যাসিডকে ত্যাগ করে। যেমন পতঙ্গ, সাপ, টিকটিকি পাখি, এটা হচ্ছে তোমার ইউরিকোটেলিক। ওকে, তারপরে আসো,
অ্যামোনোটলিক, বোঝাই যাচ্ছে এটা অ্যামোনিয়াকে রেচন পদার্থ হিসাবে ত্যাগ করবে। হাইড্রা, কেঁচো, কিছু মাছ, ঠিক আছে। কিছু মাছ বলছে, কিছু যেহেতু বলছে সেটা আর দরকার নেই। এখানে প্রশ্ন আমার এইভাবে আসবে, যেহেতু আমরা ইউরিয়াটা পারি, প্রশ্ন আসবে নিচের কোনটি ইউরিকোটলিক প্রাণী, মানে ইউরিকোটেলিক প্রাণী নয়। তো দেখো কি দিবে, পতঙ্গ, সাপ, টিকটিকি, পাখি, এই চারটার মধ্যে যে কোনো তিনটা দিবে। আর অ্যামোনোটলিক, যেটা অ্যামোনোটলিক থেকে তোমার যে একটা দিবে সেই অপশনটাই তোমার আনসার করতে হবে, ঠিক আছে। অ্যামোনোটলিকের মধ্যে কি আছে, হাইড্রা, কেঁচো। তো অ্যামোনোটলিকটাই বেশি ইম্পর্টেন্স দিয়ে তোমরা পড়বা, আর ইউরিওটলিক আমরা মানুষ যেহেতু সেটা ইম্পর্টেন্স দিয়ে পড়বা। তারপরে আসো পিত্তরঞ্জক। পিত্তরঞ্জনের যোগ, পিত্তরঞ্জক মানে আমরা তো জানি যে পিত্তরঞ্জক কোথায় পাওয়া যায়, পিত্তরঞ্জক কোথায় পাওয়া যায়, বাইলে পাওয়া যায়, তাই না। তো বাইল পিগমেন্ট যেহেতু বাইলেই তো পাওয়া যাবে। আর পিত্তরঞ্জক বা যকৃতের পুরাতন লোহিতকণিকার হিমোগ্লোবিনের ভাঙনের ফলে বিলিরুবিন এবং বিলিবাটি নামক পিত্তরঞ্জক তৈরি হয়। যকৃতে তোমার এই হিমোগ্লোবিনের ভাঙন হচ্ছে, এটা কিন্তু মনে রাখতে হবে যে হিমোগ্লোবিনের ভাঙন কোথায় হচ্ছে, যকৃতে হচ্ছে। যকৃতে হিমোগ্লোবিনের ভাঙন হয়ে কি তৈরি হচ্ছে, পিত্তরঞ্জক তৈরি হচ্ছে। কোন পিত্তরঞ্জক, বিলিরুবিন আর বিলিভার্টিন তৈরি হচ্ছে। তো এটা পড়তে হবে, এটা ইম্পর্টেন্ট। তারপরে আসো ঘাম। এই ঘাম, এখান থেকে খনিজ লবণ অল্প পরিমাণ ইউরিয়া নির্গত হয়, কার্বন ডাইঅক্সাইড বিপাকে পানি। আচ্ছা, এটা রিডিং দিবা। মেনলি তোমার এই ইউরিওটলিক আর অ্যামোনোটলিক, এটাই ইম্পর্টেন্ট এখান থেকে আর কি। তারপরে আসে মানুষের রেচনতন্ত্র। এখান থেকে অনেক কিছুই পড়তে হবে। কী কী পড়তে আমি বলে দিচ্ছি, যে মানুষের রেচনতন্ত্রের শতকরা 80%, মানে রেচনতন্ত্রের মাধ্যমে 80% রেচন পদার্থ নিষ্কাশিত হয়। তাহলে আর 20% কী হয়, ওই যে যেমন ওই যে মলের মাধ্যমে যাচ্ছে, ঘামের মাধ্যমে, তারপরে তোমার নিঃশ্বাসের মাধ্যমে রেচন পদার্থ কিছু নির্গত হচ্ছে, তাই না, আমরা দেখলাম তো একটু আগে। তারপরে তাহলে 80% আমাদের রেচন পদার্থ মানব রেচনতন্ত্র বা কিডনির মাধ্যমে তোমার এক্সক্রিট হচ্ছে। বাকি 20% রেচন পদার্থ বিভিন্ন ক্রিয়াকর্ম মতন বিভিন্ন অঙ্গের মাধ্যমে নিষ্কাশিত হয়। তাহলে কিসের মাধ্যমে নিষ্কাশিত হচ্ছে, বললামই তো, ওই যে সহকারী রেচন অঙ্গ যেগুলো সেগুলোর মাধ্যমে। ত্বক, ফুসফুস, যকৃৎ আর পুষ্টিকনালী। বললাম না, ত্বকের মাধ্যমে, ঘামের মাধ্যমে। তার মানে কি, আমাদের ঘাম থেকে বের হচ্ছে, ত্বক থেকে বের হচ্ছে। আমরা যে এক্সক্রিটরি এয়ার যেটা, সেটা থেকে বের হচ্ছে, আমাদের ফুসফুস থেকে বের হচ্ছে, তাই না, ফুসফুস থেকে বের হচ্ছে। আর তোমার হচ্ছে যকৃতের মাধ্যমে, তুই যে বললাম পিত্তরঞ্জক, বিলিভার্টিন এক্সক্রিট করছে, হিমোগ্লোবিনকে ভাঙছে। পুষ্টিক নালীর মাধ্যমে কীভাবে, পুষ্টিক নালীর মাধ্যমে যে মল নিঃসৃত হচ্ছে, যে সেখানের মাধ্যমে কিছু তোমার রেচন বর্জ্য ওখান থেকে পাস হচ্ছে। মেনলি কোনটার মাধ্যমে, কিডনির মাধ্যমে 80%, আর মাত্র 20% তোমার সহকারী রেচন অঙ্গের মাধ্যমে। তাহলে প্রশ্নটা এভাবে আসবে যে নিচের কোনটি সহকারী রেচন অঙ্গ নয়, যেহেতু এখানে 4টা দেওয়া আছে। এই 4টার যে কোনো 3টা দিবে, আর আরেকটা দিবে তোমার কিডনি। তো তোমাকে আনসার করতে হবে কি, কিডনি, কারণ কিডনি কিন্তু সহকারী রেচন অঙ্গ নয়, কিডনি কিন্তু আমাদের প্রধান রেচন অঙ্গ। ওকে। তারপরে আসো, মানুষের রেচনতন্ত্র নিম্নলিখিত অংশগুলি নিয়ে গঠিত। একজোড়া বৃক্ক, এতে মূত্র তৈরি হচ্ছে। তারপরে একজোড়া রেচনালী বা ইউরেটার বৃক্ক থেকে মূত্রকে পরিবহন করে মূত্রথলিতে প্রেরণ করে। আচ্ছা, এটা একটু পরে দেখতেছি, হ্যাঁ, এটা আমরা ছবি দেখে পড়বো। নেক্সট স্লাইডে একটা ছবি আছে, ওইটা দেখে আমরা এটা পড়বো। যে একজোড়া বৃক্ক থাকে, এটাকে পড়ে না, একজোড়া বৃক্ক থাকে, একজোড়া মূত্রথলি বা রেচনালী বা ইউরেটার থাকে, একটি মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার থাকে। মূত্রথলিকে ইউরিনারি ব্লাডার বলা হয়, আর বৃক্ককে কিডনি বলা হয়, আর রেচন নালীকে আরেক নাম ইউরেটার এখানে বলে দিছে। আর মূত্র নালীকে কি বলা হয় বলো তো, মূত্রনালীকে ইউরেথ্রা বলা হয়, মূত্রনালীকে ইউরেথ্রা বলা হয়। আমার লেখাটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু একটু পড়ে নেওয়া আছে, যা লিখিয়ে দিই, ইউরেথ্রা। তাও ভালো হলো না, কিন্তু আগের থেকে বোঝা যাচ্ছে ভালো। আচ্ছা, যাই হোক। তারপরে আসো, তারপরে এখানে কি বলছে, বৃক্ক বা কিডনি বক্ষবিজ্জারের ঠিক নিচে উদর গহ্বরের কোটি, অর্থাৎ কমর অঞ্চল, মানে আমাদের পিঠের দিকে, ঠিক আছে। আমাদের যে বুকের খাঁচা আছে না বলো তো, বুকের খাঁচা আমরা চিনি তো, তাই না। বুকের খাঁচা যেটা আমরা রিব আর কি, যেটা আমরা পড়ে আসছি চলন অধ্যায়। তো সেই পিছনের দিকে, সেই রিবের নিচের দিকে আর কি, নিচের দিকের পোর্শনে আমাদের কি থাকে, আমাদের হচ্ছে ওই কিডনিটা থাকতেছে। মেরুদণ্ডের দুপাশে একটি করে মোট 2টি বৃক্ক থাকে। 2টি কিডনি থাকে এটা বলা ঠিক না, কারণ অনেকের একটা কিডনিও থাকে, তাই না। হ্যাঁ, বৃক্কের উপরের প্রান্ত দ্বাদশ কোষেরুকার নিচে এবং নিচের প্রান্ত তৃতীয় লাম্বার কোষেরুকার উপরে অবস্থিত। তাহলে কি বলছে, এই যে কোষেরুকা আঁকাই তো এখানে আমরা,
এই যে কশেরুকা, এটা একটা কশেরুকা, তারপর নিচেরটা একটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। হ্যাঁ, তো একটু হিজিবিজি হচ্ছে, কিছু করার নাই। কি বলছে এটা বোঝার সুবিধার জন্য আঁকাচ্ছি যে থোরাসিক, দ্বাদশ থোরাসিক মানে কি 12 থোরাসিক, 12, এটা কিন্তু 12, T12 লিখছি এটা। হ্যাঁ, বোঝা যাচ্ছে না ভালো, হ্যাঁ এখন বোঝা যাবে। T12, হ্যাঁ T12, এটা হচ্ছে T12। এই কশেরুকাটা, এটা আমরা T12 দিলাম। T12-এর নিচে কি থোরাসিক কশেরুকা কয়টা থাকে? 12টাই থাকে। তাই 12টার নিচে কি শুরু হবে? 12টার নিচে নাম্বার শুরু হবে না, তাই নাম্বার 1 দিতে হবে না, L1। ওকে, আচ্ছা আবার আগে, ঠিক আছে, ওটা ছবিটা মুছে গেছে, ভালো হচ্ছিল না। এখানে আঁকাই, দেখো এটা হচ্ছে তোমার মেরুদণ্ড কশেরুকা আর কি। এটা হচ্ছে তোমার T12, এটা তোমার L1, এটা L2, এটা L3। আচ্ছা নিচেরটা তোমার লাগবে না, নিচেরটা মুছে দিই, যেহেতু L3 পর্যন্তই বলছে, তাহলে নিচেরটা লাগতেছে না। আচ্ছা তারপরে আসো, তাহলে কি বলছে, কিডনিটা তোমার দ্বাদশ কশেরুকা থেকে লাম্বার কশেরুকার পর্যন্ত থাকে। তার মানে হচ্ছে এই যে ঠিক এরকমভাবেই থাকতেছে। এটা ডান পাশেরটা ভালো হলো না, তো কিডনি দুইটা এভাবে থাকতেছে, বুঝছো, যে T12 থেকে লাম্বার 3 পর্যন্ত, থোরাসিক 12 থেকে লাম্বার 3 পর্যন্ত থাকতেছে হচ্ছে তোমার কিডনি দুইটা। এই যে এটা হচ্ছে তোমার রাইট কিডনি, এটা কিন্তু তোমার লেফট কিডনি, ঠিক আছে। আমাদের কিন্তু চোখের ভাবে আমরা যেটা বলি সে কিন্তু মানে উল্টা দেখি কিন্তু, ঠিক আছে। আমরা কিন্তু মানুষের অ্যান্টেরিয়র পজিশন যেটা, সেভাবে কিন্তু ইন্ডিভিজুয়ালের লেফট সাইড আমাদের রাইট সাইড, আর লেফট সাইডটা আমাদের রাইট সাইডটা লেফট সাইড, লেফট সাইডটা রাইট সাইড। তো এই পাশেরটা রাইট কিডনি, আর এই পাশেরটা হচ্ছে লেফট কিডনি। ওকে, তাহলে বুঝতে পারছি যে এখানে কি বলছে। দ্বিতীয় নাম্বার লাইনটা ওটা বোঝানোর জন্য এত কিছু কাহিনী, যে বৃক্কের উপরের প্রান্ত দ্বাদশ কশেরুকার নিচে এবং নিচের প্রান্ত লাম্বার কশেরুকার উপরে অবস্থিত। এই লাম্বার কশেরুকার উপরে অবস্থিত, এই T12-এর নিচে অবস্থিত, আর এই লাম্বারের উপরে অবস্থিত। এই যে উপরেই তো দেখা যাচ্ছে, এই যে উপরেই না, এই যে দাগটা দিলাম, এই দাগটার উপরেই তো এটা অবস্থিত, এই দাগটারও উপরে অবস্থিত। আর থোরাসিক 12-এর নিচে অবস্থিত, দাগটার নিচে অবস্থিত না কিডনি। হ্যাঁ, হয়ে গেছে। এটাই বোঝানোর জন্য চেষ্টা করলাম, এই জন্যই এত বড় চিত্রটা আঁকলাম। আচ্ছা তো নিশ্চয়ই বুঝতে পারছো, বৃক্ক দেখতে অনেকটা সিমের বীজের মতো, এটা সবাই জানে, কিন্তু তারপরেও কেন যেন এটা ইম্পর্টেন্স দিয়ে আইসা পড়ে। আচ্ছা এই যে দেখো তো, এখানে কি বলছে, পার্শ্বদেশ উত্তল, ভেতরের দিকে অবতল। পার্শ্বদেশ কি? এই যে এটা পার্শ্বদেশ না, দেখো তো কি দেখা যাচ্ছে, এই যে এটা পার্শ্বদেশ না, এই যে দেখো তো এটা পার্শ্বদেশ, ওইটাই হচ্ছে উত্তল। এটা হচ্ছে তোমার উত্তল, ঠিক আছে। আর এই ভেতরের যে দিকটা, এই যে এই দিকটা, এই সাইডটা হচ্ছে তোমার কি, এই সাইডটা তোমার অবতল। ওকে, হ্যাঁ, উ দিয়ে বোঝাচ্ছি উত্তল, অ দিয়ে বোঝাচ্ছি অবতল। ওকে, তারপরে আসো যে আরেকটা, এখান থেকে একটা বিষয় লিখে রাখো, আলিম স্যারের যে বইয়েতে লেখা আছে কি, সজীব অবস্থায়, এখানে লিখে রাখো যে এই কিডনি কোথায়, হ্যাঁ এই যে বৃক্ক, এটা সজীব অবস্থায়, ইন লিভিং সিস্টেম, এটা কালারটা কি, রং হচ্ছে তোমার লালচে হলুদ। ওকে, এটা কিন্তু আলিম স্যারের বইয়ের পড়া, আজমল স্যারের এটা নাই, তোমরা এটা লিখে রাখো, যে কোনো ফাঁকা জায়গায় লিখে রাখো, আমার মতো আবার এই তোমার টেক্সটের উপরেই লিখো না আবার। ওকে, তারপরে আসো যে রেচন নালী বা ইউরেটার, এটা আরেকটা নাম তোমাদের আলিম স্যারের বইতে লেখা আছে, কি লেখা আছে, গবিনী। তোমরা দেখতে পারো চাইলে আলিম স্যার বইটা খুলে, যে ইউরেটারের আরেকটা নাম কিন্তু গবিনী বলা আছে। কেন বলা আছে আমি জানি না, গবিনী মানে কি আমি সেটাও জানি না, কিন্তু বলা আছে তাই বলে দিলাম। তারপরে আসে ইউরেটারের নালীর দৈর্ঘ্য লাগে, এখান থেকে আর কিছু লাগে না। তারপরে মূত্রথলিতে আসে, মূত্রথলি পাতলা প্রাচীর বিশিষ্ট এবং ডেট্রুসের নাম অনৈচ্ছিক পেশি আছে। ডেট্রুসের মাসলের অনেক কিন্তু কাজ আছে, তো ডেট্রুসের মাসল থাকে, এটা ইম্পর্টেন্ট।
তাহলে মূত্রথলি 700 আর পূর্বাকি মূত্রথলি 700 থেকে 750 মিলিলিটার মূত্র ধারণ করতে পারে, তবে 280 থেকে 320 মিলিলিটার মূত্রথলিতে জমা হলে মূত্রত্যাগের ইচ্ছা জাগে, এটাও পড়তে হবে। তাহলে এই পৃষ্ঠা থেকে তোমরা কি পড়বা? এই পৃষ্ঠা থেকে প্রাণীদের বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থ থেকে কি পড়তে হবে? আমি তো বললাম যে ইউরেকোটেলিক এই জিনিসটা পড়বা। তারপরে মানুষের রেচনতন্ত্র থেকে কী পড়বা? যে কী কী জিনিসটা থাকতেছে, একজোড়া বৃক্ক থাকতেছে, এই যে বৃক্ক থাকতেছে, ইউরেটার থাকতেছে 2টা, আর মূত্রথলি থাকতেছে 1টা, আর মূত্রনালীও থাকতেছে 1টা। তার মানে 2টা করে 2 জিনিস, একটা করেও 2 জিনিস, শেষ। তারপরে এখান থেকে কী আসতেছে? বৃক্কর পুরো টপিকটাই মুখস্থ করবা। এই বৃক্ক, যে এই 1 নাম্বার পয়েন্টের যতগুলো লাইন আছে সবগুলো মুখস্থ করবা। 2 নাম্বার থেকে কী পড়বা? ইউরেটার থেকে 25 সেন্টিমিটার, যে এটা পড়বা। মূত্রথলি থেকে কী পড়বা? ডেট্রোসেপ পেশি থাকে, মূত্রথলিতে কতটুকু ধারণ করতে পারবে, ধারণ ক্ষমতা কত, আর হচ্ছে কত লিটার, ওইটা পরে আসে পরের পৃষ্ঠায়, যে কত মিলিলিটার মূত্রথলিতে জমা হলে মূত্রত্যাগের ইচ্ছা জাগে, ওই জিনিসটা পড়বা। তো এখান থেকে এটুকুই শেষ। এই পৃষ্ঠাটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট স্লাইডে আসো। তারপরে এখান থেকে কী বলছে, এখান থেকে কী পড়বা, আসো। তারপরে কী বলছে? ওই যে বললাম যে 280 থেকে 200 এটা মূত্রথলিতে জমা থাকলে হলেই মূত্রত্যাগের ইচ্ছা জাগে। তারপর মূত্রনালী বা ইউরেথ্রাতে আসো। ইউরেথ্রাতে এটার দৈর্ঘ্যটা পুরুষে একরকম, নারীতে আরেক রকম। পুরুষে কিন্তু বেশি থাকবে। পুরুষে কেন বেশি থাকবে? পুরুষে আর কি পেনিস থাকার জন্য হচ্ছে ইউরেথ্রাটা বেশি হবে। এটা কিন্তু আর কি ফিমেলটা দেখাইছে, এটা কিন্তু একটা ফিমেল, ঠিক আছে? আমি চিত্র দেখে বুঝতে পারতেছি। তোমরা মেডিকেলে যদি চান্স পাও ইনশাল্লাহ তোমরা মানে চিত্র দেখে বুঝবা যে কোনটা মেল কোনটা ফিমেল। ওকে, তারপরে মূত্রনালী বা ইউরেথ্রা যেটা বলছে ওটা বললামই তো, মেলে হচ্ছে তোমার 18 থেকে 19 সেন্টিমিটার। কেন? কারণ এখানে পেনিস থাকে। ওকে, পেনিস থাকে। আর মহিলাদের ক্ষেত্রে কত? 3.5 থেকে 4 সেন্টিমিটার, এটা মুখস্থ করবা। আর পুরুষ ইউরেথ্রার মাধ্যমে বীর্য দেহের বাইরে নির্গত হয়, এটা আমরা মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারে পড়বো। ওকে, ওইখানেও এটা বলা আছে, তো এখান থেকে এটা পড়তে হবে না আমার মনে হয়, ওখানে যেহেতু পড়বই। তাহলে এই সামনের পার থেকে এই লাইনটা পড়বা, 280 থেকে 300 মিলিলিটার মূত্রতে জমা হলে মূত্রত্যাগের ইচ্ছা জাগায়, তো এটা পড়বা। আর এই দৈর্ঘ্যগুলো পড়বা, যে ফিমেলে কত, মেলে কত। আর বৃক্কের গঠন কাজে আসো। এখন বৃক্কের গঠন কাজ অনেক। বৃক্কের গঠনটা আগে পড়ি। বাহ্যিক গঠন দেখতে সিমের বীজের মতো, সেটা আগেই বলছো। কালচে লাল রঙের মতো, কিন্তু আলিম স্যারের বইতে কি বলা হয়েছে? সজীব কিডনি, সজীব দেহে, লিভিং সিস্টেমে লালচে হলুদ বর্ণের। এখানে কালচে লাল রঙের বলা হয়েছে, সেটা হয়তো বা তিনি আনলিভিং বা মরে যাওয়া বডিতে পাইছেন আজমল স্যার, সেজন্য হয়তো বা লিখছেন। যাই হোক, একটি পরিণত বৃক্কের দৈর্ঘ্য কত, এর দৈর্ঘ্য ওগুলো সবই লাগে, সবই লাগে। কীভাবে লাগে দেখো, এটা কীভাবে মনে রাখবা? এখানে বলছে না, এই যে 12 বলছে না, এখানে 6 বলছে না, 3 বলছে, এটা এভাবেই মনে রাখবা। কীভাবে মনে রাখবা? এই যে লেখো দৈর্ঘ্য, আমার লেখা তো খুবই খারাপ, বুঝছো, কিছু করার নাই। দৈর্ঘ্য তোমার 12 লিখি, আমরা হাইস্টটা লিখি, হ্যাঁ। দৈর্ঘ্য, তারপরে প্রস্থ কত, আমরা এখানেও হাইস্টটা লিখি 6। আর স্থূলত্ব বা পুরুত্ব, আমরা স্থূলত্ব কত, 3। এই জিনিসটা খেয়াল করে দেখো, 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 6 পাই, 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 3 পাই। তাহলে মনে থাকবে না? এটা মনে থাকার মতো এভাবেই করে পড়তে হবে, যে তাহলে 12কে কত দিয়ে ভাগ করে দিব? আমরা হচ্ছে 2 দিয়ে ভাগ দেব। আমরা 6কে কত দিয়ে ভাগ দেব? 2 দিয়ে ভাগ দেব। তাহলে কত পাইতেছি? দৈর্ঘ্যকে 2 দিয়ে ভাগ দিলে আমরা প্রস্থ পাচ্ছি, প্রস্থকে 2 দিয়ে ভাগ দিলে আমরা স্থূলত্ব পাচ্ছি। এভাবেই পড়বো আমরা। 12টা মনে রাখবো, 12কে 2 দিয়ে ভাগ দিলে 6 পাইতেছি, 6টা তার মানে কি প্রস্থ, 6কে 2 দিয়ে ভাগ দিলে আমরা 3 পাচ্ছি, তাহলে 3টা কি স্থূলত্ব। এটা কি এককটা মনে রাখবে? সেন্টিমিটার, নট মিটার অর মিলিমিটার, কি সেন্টিমিটার, এককটা মনে রাখতে হবে। পরে দিয়ে রাখলো যে দৈর্ঘ্য কত, তুমি সেন্টিমিটারে খুঁজতেছো, সেন্টিমিটারে অপশন নাই, দিয়ে রাখছে কি 1.2 তোমার ডেসিমিটার বা 120 মিলিমিটার, এরকম দিয়ে রাখলো। তো তোমাকে এককটাও মুখস্থ করতে হবে। আর কি এটা কীভাবে 12, 6, 3 কীভাবে মনে রাখবে সেটা তো আমি বলেই দিলাম, ওইভাবেই মনে রাখতে হবে। আমি এইভাবেই মনে রাখছি। আর এর থেকে সহজ কিন্তু আমার মনে হয় না কিছু নাই। তাহলে দৈর্ঘ্যটা কত, 10 থেকে 12, আর প্রস্থ 5 থেকে 6, স্থূলত্ব 3 সেন্টিমিটার। আর ওজন পড়তে হবে পুরুষের যেহেতু সব কিছুই বেশি, এটাও বেশি থাকবে। আর নারী দেহে কত,
130 থেকে 150 গ্রাম। পুরুষের কত? 150 থেকে 170 গ্রাম। এখানে যদি আমি একটা বিষয় বলি যে এখানেও একটা জিনিস দেখো, এখানে 20 করে কিন্তু যদি বাড়ে, আমি যদি বাড়াই, এটা কীভাবে বাড়াবো যে এখন কোথায় লিখবো, লেখারই জায়গা নেই। আচ্ছা এখানে আসো, এই চিত্রের উপরে আঁকাই আজকে। আচ্ছা দেখো কি বলছে যে 130 থেকে 150। আচ্ছা আমরা লিখি যে নারী পুরুষ, নারী পুরুষ, নারী পুরুষের মাঝখানে আমরা 150 দিই, ঠিক আছে। এখন এখানে দিই 130, এখানে দিই 170। কীভাবে? 150 থেকে 20 বাদ দিলে হয় 130, আর এখান থেকে 100 প্লাস 20 করলে হয় তোমার 170। এভাবেও মনে রাখতে পারো। আগে 130 লিখবা, তারপরে প্লাস 20 করলে কত হয়? 150, আর 150-এর সাথে প্লাস 20 করলে হয় 170। তাহলে এটা মনে রাখবা যে 150 দুইজনেরই আছে, নারীরও আছে পুরুষেরও আছে। আর নারীর তাহলে কত থাকবে? 150 থেকে 20 কম থেকে 150, 150 থেকে 20 কম কত? 130, আর 150। তার মানে নারীর থাকবে 130 থেকে 150, পুরুষের থাকবে 150 প্লাস 20 170। তাহলে 150 থেকে 170, ঠিক আছে, মনে থাকবে। আমি এইভাবে ম্যাথ দিয়ে মনে রাখতাম, ঠিক আছে। মেডিকেলেও ম্যাথ আছে, আমরা ফিজিক্সও পড়ি, এখন কেমিস্ট্রি পড়তেছি, ঠিক আছে। মেডিকেলে সব লাগে এগুলা। তোমরা তো বলো যে মেডিকেলে তো শুধু বায়োলজি লাগলেই হয়, বায়োলজি পরীক্ষা দিলেই হয়, তাই না? বায়োলজি না, অনেক কিছুই লাগে মেডিকেলে। আচ্ছা আসো, তারপরে এটা বললাম তো। তারপরে সম্পূর্ণ বৃক্ক ক্যাপসুল নামক তন্তুময় যোজক টিস্যুর সুদৃঢ় আবরণে বেষ্টিত। ক্যাপসুল, আচ্ছা সম্পূর্ণ বৃক্ক ক্যাপসুল নামক তন্তুময়, আচ্ছা ঠিক আছে, এটা রিডিং পড়বা। আর এই যে বলবো যে অবতল অংশের ভাঁজকে, এই যে বললাম না বৃক্কের বাইরের দিকে উত্তল, ভেতরের দিকে অবতল, অবতল অংশের ভাঁজকে হাইলাম বলে। এই যে দাঁড়াও এখানে দেখাই, এই ছবিটাতে দেখাই, এই ছবিটাতে দেখাই। ছবিটা ছোট যদিও। এই যে বাইরের অংশ আছে না, বাইরের অংশ উত্তল, ভেতরের অংশ অবতল। এটার আবার এই যে বাইরের অংশ উত্তল, ভেতরের অংশ অবতল। এই অবতল অংশের এই ভাঁজটা, এই যে অবতল অংশের এই ভাঁজটাকে বলা হয় হাইলাম। মনে থাকবে, মনে থাকার কথা, ঠিক আছে। চিত্র আঁকায় পড়বা, চিত্র আঁকায় মানে চিত্র এত সুন্দর হইতে হবে না, আমার মতে যে বিচিলি বিচিলি এরকম করে দিবা, শেষ দিয়া আঁকায় ফেলবা। তারপরে আসো অন্তর্গঠন। বৃক্কের লম্বচ্ছেদে 3টি সুস্পষ্ট অংশ দেখা যায়। বাইরে অবস্থিত অপেক্ষাকৃত গাঢ় অংশটি কর্টেক্স, মধ্যখানে হালকা রঙের মেডুলা, হালকা লাল রঙের মেডুলা, এবং ভিতরে সাদাটে পেলভিস। তাহলে কি বুঝলা এখান থেকে? কী বুঝলা বলো তো? গাঢ় অঞ্চলটি কর্টেক্স, মধ্যখানে হালকা লাল রঙের মেডুলা, ভেতরে সাদাটে পেলভিস। বলছিল না যে লালচে হলুদ বর্ণের? তাহলে যে ভেতরেটা সাদাটা যেটা বলতেছে, তার মানে ওইটাকে আমরা হলুদভাবে দেখি, ঠিক আছে। আর মেরুলাকে লালভাবে যদি দেখি, তার মানে লিভিং সিস্টেমে আমরা লালচে হলুদ পাইতেছি না, তো ওইটার সাথে ওইটা মিল আছে। তার মানে আমরা বুঝলাম যে আলিম স্যার মিথ্যা কথা বলে নাই, আলিম স্যার ঠিক কথা বলছে। আর কি তাহলে কি বলছে? 3টি সুস্পষ্ট অংশ দেখা যাচ্ছে, কর্টেক্স, মেডুলা, পেলভিস। এই যে এখানে আসো, এই ছবিটা, এখানে তো কী যে হয়ে গেছে, কী যে করে ফেলছি। আচ্ছা দেখো কর্টেক্সটা দেখো, এখান থেকে কর্টেক্সটা আমি যে কীভাবে দেখাবো। আচ্ছা দেখো, এই যে এই জিনিসটা না, এই যে এই জিনিসটা, এই কালো কালো যে পিরামিডের মতো অংশগুলো দেখতেছি, ওইটা রেনাল পিরামিড। এইটার যে বাইরের অংশটা, এটাকে বলতেছি আমরা কর্টেক্স। এই যে লাল লাল দাগ দিলাম, এই যে এটা হচ্ছে তোমার কর্টেক্স। আর এইটা হচ্ছে তোমার মেডুলা, যেটা কালো মানে পিরামিডের যে মতো দেখতেছো সেটা মেডুলা। আর এই যে এটা হচ্ছে তোমার পেলভিস, এই যে ধমনী শিরাগুলো যেখানে ঢুকতেছে, এটা হচ্ছে তোমার পেলভিস, বুঝছো? তো এটা নোট করে রাখো, আর নোট করার দরকার নাই, এটা কয়েকদিন পরে এমনি মানে কয়েকবার পড়ার পরে এমনি মনে হয়ে যাবে। আচ্ছা তারপরে আসো, তারপরে কি বলছে? রেনাল কর্পাসল তো পড়লামই, যে অসংখ্য রেনাল কর্পাসল দেখা যায়। অবশেষে অংশটি নেফ্রনের অংশবিশেষ নিয়ে কর্টেক্স অংশটি গঠিত। কর্টেক্স কী নিয়ে গঠিত? রেনাল কর্পাসল নিয়ে গঠিত। তারপরে কর্টেক্সের নিচে হালকা লাল রঙের মেডুলা অংশ, এই যে হালকা লাল রঙের, এই যে এগুলোই মেডুলা, বুঝছো? এগুলোই মেডুলা। এই যে একটা মেডুলা, এই যে পিরামিড, একটা পিরামিড, এই যে একটা পিরামিড, অনেকগুলো পিরামিড, 8 থেকে 18টি পিরামিড মিলে হচ্ছে তোমার একটা মেডুল, একটা কিডনির মেডুলা গঠিত হয়। ওকে, এগুলো রেনাল পিরামিড, এগুলো কি রেনাল পিরামিড? যে বললাম না রেনাল পিরামিড। পিরামিড কি? পিরামিড হচ্ছে এরকম শেপটের একটা জিনিস না? তো এখানে দেখো তো, এখানে ওই রকম শেপটের জিনিস পাচ্ছ কি না?
ঠিক আছে। এখানে তো এরকম শেপটেড জিনিস আমরা পাচ্ছি, যে এই যে দেখো এই যে এরকম শেপটেড জিনিস, এই যে এরকম পিরামিডের মতো, ঠিক আছে। এখানে পিরামিডের অ্যাপেক্সটা তোমার পেলভিসের দিকে ডিরেক্টেড। তারপরে আসো যে রেনাল পিরামিড তো বললাম 8 থেকে 18টা রেনাল পিরামিড থাকে। পিরামিডের গোড়া কর্টেক্সের দিকে থাকে, এই যে গোড়া আমি তো বললামই। আর অ্যাপেক্স কোর দিকে থাকে, চূড়া প্যাপিলা থাকে সেটা। আর 10 থেকে 25টি ছিদ্রযুক্ত প্যাপিলা পেলভিসে উন্মুক্ত, আমরা বললাম না পেলভিসের ডিরেক্টেড থাকে, আমি একটু আগেই বললাম। তাহলে কি বললাম, এখানে পিরামিডের গোড়া কর্টেক্সের দিকে থাকে। এটা মানে এটি চিত্র বললাম না, চিত্র আঁকায় পড়বা, চিত্র আঁকায় পড়লেই তো আর এটা ভুল হবে না কখনো। তারপরে কি বলছে, প্যাপিলা কতটি থাকে, 10 থেকে 25টি থাকে। এই পিরামিডটা তোমাদের এমনি মনে থাকবে, প্যাপিলার সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আবার এটাও ইম্পর্টেন্ট, 8 থেকে 18টাও ভুলে যেতে পারো। তো সংখ্যাটা এখান থেকে ইম্পর্টেন্ট। এই সংখ্যাগুলো কীভাবে মনে রাখবে আমি তো বলেই দিলাম, কিন্তু এই সংখ্যাটা মুখস্থ করতে হবে। আমিও মুখস্থ করছি, তোমরা মুখস্থ করো, কিছু করার নেই, কারণ আমরা এটা এখনও পড়তেছি। আমাদের ভাইভাতে কিছু না পারলে এগুলা জিজ্ঞাসা করে, বুঝছো, এই সংখ্যাগুলো জিজ্ঞাসা করে। এই সংখ্যা কিছু না পারলে এটা যদি না পারি তাহলে ফেল দিয়ে দেয়। তাহলে বুঝতে পারছো যে মেডিকেল এগুলো কতটা ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য। তাই আমাদের জন্য ইম্পর্টেন্ট হলে তো তোমাদের অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, তাই না? তাহলে আসো, প্যাপিলা চিরযুক্ত প্যাপিলা কতটি থাকে, 10 থেকে 25টি থাকে। এগুলো পেলভিস উন্মুক্ত হয়। আর মেরুলার গভীরে প্রবেশ করে, রেনাল পিরামিডের কথা বলতেছে, মেরুলার গভীরে প্রবেশ করে, এগুলোকে রেনাল কলাম বলা হয়। আচ্ছা, এই যে পিরামিডের মাঝখানে এখানে অন্য একটা কালার দিয়ে দেখানো প্রয়োজন। এই যে দেখো তো এখানে এই যে এগুলা পিরামিডের মাঝখানে যে জায়গাগুলো, মাঝখানে যে জায়গাগুলো যেগুলো কর্টেক্সের দিকে গেছে প্যাপিলা থেকে, ঠিক আছে, সেগুলো হচ্ছে কর্টেক্সের দিকে গেছে। তো সেইগুলা হচ্ছে তোমার কি, সেগুলো হচ্ছে তোমার রেনাল কলাম। এই যে এগুলো কলাম, এগুলা, ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে তোমার রেনাল কলাম। পিরামিডের মাঝখান দিয়ে যেগুলো ফাঁকা জায়গাগুলো দেখতেছো কর্টেক্সের সাথে যাই মিলছে, সেটা তোমার রেনাল কলাম। ওকে, আসো তারপরে আসো বৃক্কের অভ্যন্তরে অবস্থিত ইউরেটার অংশটির উপর দিয়ে ফানেলের মতো প্রসারিত হয়ে রেনাল পেলভিস গঠন করে। আচ্ছা, এটা পড়বা, এটা রিডিং। তাহলে এই বৃক্কের গঠন থেকে কী পড়বা, এখান থেকে সবই তো পড়তে হবে, আমি কি বাদ দেবো এখান থেকে? তো আগের পেজটাও ইম্পর্টেন্ট ছিল, এই পেজটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে কিছুই বাদ দেওয়া যাবে না, সব মুখস্থ করতে হবে। ওকে, আমি কিন্তু মুখস্থ করতে বলি না, আগের ভিডিও যারা দেখছো, আগের ভিডিওগুলো অবশ্যই দেখবা। সেখানে আমি কিন্তু আলিম স্যারের বইয়ের ইনফরমেশন, মাজেদা ম্যাডামের বইয়ের ইনফরমেশন, তো আসুন নেক্সট স্লাইডে যাই। এখানে কি বলছে, একটু সমস্যা হইতেছে আজকে, সেজন্য দুঃখিত। আচ্ছা, এখান থেকে কী পড়বো, এখান থেকে আর কি বৃক্কের কাজটা মেনলি বলছে। আচ্ছা, মেজোকলিস। আচ্ছা, এখান থেকে কী পড়বে আমি দেখাই দিতেছি, এখান থেকে সব পড়তে হবে না, শুধু রিডিং পড়বা। কী পড়তে হবে আমি বলে দিচ্ছি। এখান থেকে কি বলছে, 2 থেকে 3টি প্রধান শাখা। আচ্ছা, ক্যালিক্সের কথা বলতেছে। ক্যালিক্সের মধ্যে 2 ধরনের ক্যালিক্স থাকে, একটা হচ্ছে তোমার মেজর ক্যালিক্স, একটা মাইনর ক্যালিক্স, ঠিক আছে। মেজর ক্যালিক্স কয়টা থাকে, 2 থেকে 3টা। মাইনর ক্যালিক্স কয়টা, 8 থেকে 14টা। এটাও পড়তে হবে, ঠিক আছে, এটা পড়তে হবে। এখান থেকে এটা পড়বা। বৃক্কের কাজের মধ্যে আসো, কী পড়বা, রক্তের পরিশোধন। এমনি বৃক্কের যে কাজ, মানে নামগুলা সবটারই পড়বা। কি নাম, যেমন রক্তের পরিশোধন, পানির সমতা বজায় রাখা, এই নামগুলো বুঝছো। অন্যান্য পদার্থের অপসারণ, মানে বর্জ্য পদার্থের অপসারণ, অম্লক্ষারের সমতা রক্ষা, ঠিক আছে, লবণের সাম্যতা নিয়ন্ত্রণ, অভিস্রবণ নিয়ন্ত্রণ, রক্তচাপ নিয়ন্ত্রণ, ঠিক আছে, রক্তের উপাদান নির্দিষ্ট রাখা, ঠিক আছে। তারপরে পুনঃশোষণ, মজবুত হাড় ও দাঁতের গঠন। তো এখান থেকে কি পড়বা বলো তো, এখান থেকে আর কি এই নামগুলো পড়বা। পরে প্রশ্নটা আসবে এমন যে নিচের কোনটি বৃক্কের কাজ নয়। তো বৃক্কের কাজ নয় কোনটি, এখান থেকে যে কোনো 3টা দিবে, 14টার মধ্যে যে কোনো 3টা দিয়ে বাইরে থেকে একটা দিবে, সেটা হচ্ছে আনসার, বুঝছো। এইভাবে প্রশ্নটা আসবে।
তারপরে আসো এখান থেকে কী কোনটা বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বা, কোনটা বেশি ইমফেসিস দিয়ে পড়বা, সেটা হচ্ছে হরমোন উৎপাদনটা। 9 নাম্বার পয়েন্টটা, 10 নাম্বার পয়েন্টটা। 10 নাম্বার পয়েন্টটা আগেও পড়ছো তোমরা, ঠিক আছে, আগে পরিশোষণ চ্যাপ্টারে পড়ছো, মানে পরিপাকের চ্যাপ্টারে পড়ছো আর কি, সরি পরিপাকের চ্যাপ্টারে সেটা পড়ছো। আর হরমোন উৎপাদনটা পড়বা, এনজাইমকরণটা পড়বা, আর হচ্ছে তোমার এই তারপরে হচ্ছে এই গ্লুকোনিওজেনেসিসের মধ্যে বৃক্ক প্রায় 20% গ্লুকোজ সরবরাহ করতে পারে, এটা পড়বা। তারপরে 14 নম্বর পয়েন্টটা পড়বা। 14 নম্বর কী পড়বা, বৃক্ক ভিটামিন ডি এর কার্যকর রূপ তৈরি করতে প্রধান ভূমিকা রাখে, আর ভিটামিন ডি হাড় ও দাঁত মজবুত করে। এটা কিন্তু তোমরা ভুলে যাবা। কীভাবে ভুলে যাবে বলো তো? কারণ বৃক্ক আমরা জানি যে বর্জ্য পদার্থ নিষ্কাশন করে, সেটা আবার মজবুত হাড় ও দাঁতের গঠনে কীভাবে ভূমিকা রাখতে পারে, ঠিক আছে। সো এটা ইম্পর্টেন্ট। 14 নম্বরটা একটু এক্সেপশন, বুঝছো? এক্সেপশন জিনিসগুলো আর কি মানুষ আমাদেরকেও চার্ম করে আর টিচারদেরকেও তোমার চার্ম করবে, তো এটা পড়বা, 14 নম্বরটা পড়বা। তারপরে আসো রক্তের পরিশোধন, আবার প্রথম থেকে পড়ি। রক্তের পরিশোধন কি? বর্জ্য পদার্থগুলো পরিশোধন করে, মানে বর্জ্য পদার্থগুলো বের করে দিয়ে রক্তের মেন যে ফাংশনটা সেটা চালু রাখতে সাহায্য করে। দেহে পানির সাম্যতা বজায় রাখা বা অসমোরেগুলেশন। পানির পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি হলে বেশি মূত্র তৈরি করে, আর যদি পানির ঘাটতি থাকে কম মূত্র সৃষ্টির মাধ্যমে দেহে পানির সম্যতা বজায় রাখতেছে। আচ্ছা, তারপর অন্যান্য পদার্থের অপসারণটা পড়ে নিবা। অম্লক্ষারের সম্যতা, পিএইচ নিয়ন্ত্রণ যেটা করতেছে, বাইকার্বনেটের মাত্রা নিয়ন্ত্রণ করতেছে। আমরা কিন্তু জানি বাইকার্বনেট একটা, আর আমাদের শরীরে বাইকার্বনেটটা পড়ছো না, ইয়েতে পড়ার কথা, রসায়নে পড়ার কথা তোমাদের। রসায়নের কোন পার্টে আমার ঠিক মনে নাই, কিন্তু রসায়নে পড়ার কথা তোমাদের যে বাইকার্বনেট আমাদের পিএইচ, একটা পিএইচ হচ্ছে আমাদের বাইকার্বনেট, শরীরের আমাদের হিউম্যান বডি একটা পিএইচ হচ্ছে বাইকার্বনেট, ঠিক আছে। বাইকার্বনেটের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে অম্লক্ষারের সাম্যতা বজায় রাখতে সাহায্য করতেছে। তারপরে লবণের সাম্যতা নিয়ন্ত্রণ, সেটা তো আমরা জানি। অভিস্রবণ নিয়ন্ত্রণ, রক্তচাপ নিয়ন্ত্রণ, রক্ত তাপমাত্রা কিন্তু নিয়ন্ত্রণ করতেছে না, রক্তের চাপ নিয়ন্ত্রণ করতেছে, অভিস্রবণ নিয়ন্ত্রণ করতেছে। অভিস্রবণ নিয়ন্ত্রণ করতেছে কিন্তু ব্যাপন কিন্তু নিয়ন্ত্রণ করতেছে না। তো এই বিষয়গুলো ইম্পর্টেন্ট, মানে এই বিষয়গুলো ইম্পর্টেন্ট কি, এখান থেকে তোমাদের প্যাচ লাগবে, বুঝছো? তো এই বিষয়গুলো মানে দেখো আর কি। অভিস্রবণ বলছে, রক্তচাপ বলছে, রক্ততাপ বলে নাই, ব্যাপন বলে নাই। রক্তের উপাদান নির্দিষ্ট রাখা, কি উপাদান নির্দিষ্ট রাখতেছে? রক্তের রস, রক্তগুলো, রক্তের যে মেইন 2টা উপাদান সেই সবগুলো উপাদানই তোমার নির্দিষ্ট রাখতেছে, মানে ওইটাও সাম্যাবস্থাভাবে রাখতেছে। তারপরে হরমোন উৎপাদন কী বলতেছে, বৃক্কে কোন হরমোনটা উৎপাদন হতে? এরিথ্রোপয়েটিন আর প্রোস্টাগ্ল্যান্ডিন নামক এবং অ্যাঞ্জিওটেনসিন নামক হরমোন উৎপন্ন হয়। এই হরমোনগুলো কিন্তু অটাকয়েড, এটা লিখে রাখো। এই হরমোন যে 3টা লেখছে না, আরও অনেক আছে, প্যারাথাইরয়েড, অ্যাট্রিটিক নাইট্রিটিক পেপটাইড, কি জানি একটা আছে, অ্যাট্রিয়াল নাইট্রিটিক পেপটাইড, মনে পড়ছে। এগুলো সব হচ্ছে অটাকয়েড। অটাকয়েড হরমোন আমরা যখন সমন্বয় নিয়ন্ত্রণ পড়বো তখন আমরা সেটা অটাকয়েড কী জিনিস সেটা পড়বো। কিন্তু এটা মনে রাখবা যে এই এরিথ্রোপয়েটিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, অ্যাঞ্জিওটেনসিন এগুলো হচ্ছে অটাকয়েড হরমোন, এটা পাশে লিখে রাখবা, শেষ। তারপরে আসো এনজাইম নিঃসরণ। এনজাইম কি? বৃক্ক রেনিন নামক এক ধরনের এনজাইম ক্ষরণ করে। বৃক্কের কোথা থেকে রেনিন নামক এনজাইম তোমার নিঃসৃত হয়? জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স থেকে, ঠিক আছে। বৃক্ক থেকে তো বুঝলাম, বৃক্কের কোথা থেকে? বৃক্কের জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স থেকে রেনিন এনজাইম ক্ষরণ করে। আর রেনিন এনজাইম কি করে বলো তো? রেনিন এনজাইম তোমার এই বলছি তো হরমোনের মতো। আচ্ছা, সাম্যাবস্থা নিয়ন্ত্রণ করে হরমোন কিভাবে? আমরা ধরলাম যে আর্টারিয়াল প্রেশার এপি দিলাম, আর্টারিয়াল প্রেশার কমে গেল, তখন রেনিন সিক্রেশন হয়ে এই আর্টারিয়াল প্রেশারটাকে আবার বাড়ায় দেয়, মানে কমায় গেলে সেটাকে নর্মাল করে, আবার বেড়ে গেলেও সেটাকে কমায় দেয়, বেড়ে গেলে কমায় দেয়, কমে গেলে বাড়ায় দেয়, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার রেনিনের কাজ। এটা ব্লাড প্রেশার, রেনিন ব্লাড প্রেশার তোমরা মনে হয় ইয়েতে পড়ছো, কী বলো ওটাকে, আমাদের রক্তের চ্যাপ্টারে আমি মনে হয় পড়াইছি, আমার যতটুকু খেয়াল আছে, আমার যতটুকু মনে পড়তেছে রক্তের চ্যাপ্টারে আমি নিজে একটু কথাটা পড়াইছি, আমার মনে আসতেছে। তোমরা কিন্তু রক্তের ভিডিওটা তাহলে দেখে নিবা, ঠিক আছে। আমি কিন্তু সব অধ্যায় কোরিলেশন করে পড়াচ্ছি, আর এইভাবেই এটাই পড়ার টেকনিক, মেডিকেলে পড়ার এটাই টেকনিক, সবগুলো কোরিলেশন করে পড়বা। একটা চ্যাপ্টার শেষ হবে, সবগুলো 100% তোমার একই সাথে শেষ হয়ে যাবে। ওকে, তারপরে আসো মজবুত, এটা পড়লাম 14 নম্বর একটু বেশি এমফেসিস দিয়ে পড়বা, একটু বুঝে পড়বা। তারপরে আসো নেক্সট স্লাইডে আসো, বৃক্কের সূক্ষ্ম গঠন বা নেফ্রন।
আমরা তো জানি বৃক্কের গাঠনিক ও কার্যিক একক হচ্ছে তোমার নেফ্রনের, জানি না? আমাদের সবারই এটা জানার কথা, আমি ধরে নিচ্ছি সবাই এটা জানে, তা আর কিছু বললাম না, এটা পড়বা। আর বৃক্কে কতগুলো নেফ্রন থাকে? 10 লক্ষ থেকে 12 লক্ষ নেফ্রন রয়েছে। প্রতিটি নেফ্রন 3 থেকে মানে এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা। নেফ্রন নালিকাগুলো সম্মিলিতভাবে বা এই মাইলটা পড়বা 36 কিলোমিটার বা কী বলে 22.5 মাইল, 22.5 মাইলের বেশি লম্বা হবে। মানে নেফ্রনগুলো মানে এরকম প্যাঁচানো থাকে, বুঝছো? ছোটোভাবে এভাবে প্যাঁচানো থাকে। তো সেই জিনিসটাকে যদি আমি লম্বা করি, এভাবে লম্বা করি, সেই জিনিসটার দৈর্ঘ্য কত হবে? সেই জিনিসটার দৈর্ঘ্য এই যে 37 কিলোমিটার বা 22.5 মাইল হবে। এরও বেশি লম্বা হবে, 22 মাইল, 22.5 মাইলেরও বেশি লম্বা হবে। তার বুঝতে পারছো কতটুকু? একটা মানুষের একটা নেফ্রন, মানে একটা বৃক্কের একটা নেফ্রনের কথা বলতেছে, একটা বৃক্কের নেফ্রনের নালীগুলোর কথা বলতেছে। তাহলে বুঝতে পারছো কত লম্বা একটা জিনিস কনজেস্টেড কিভাবে হয়ে আছে। আচ্ছা, তারপরে আসো, প্রতি মিনিটে রক্ত থেকে 125 ঘন সেন্টিমিটার তরল পদার্থ তোমার পরিস্রুত হয়, মানে ফিল্ট্রেট হচ্ছে। আর প্রায় 99% পানি আবার রক্তে ফিরে আসে। প্রতি মিনিটে কেবল 1 ঘন সেন্টিমিটার মূত্র সৃষ্টি হচ্ছে। তার মানে কত তোমার ফিল্ট্রেট তোমার ফিরে যাচ্ছে? এই 125 থেকে 1 বিয়োগ করো, 125 বিয়োগ 1, 124। তার মানে 124 ফিল্ট্রেট তোমার দেহে ফিরে যাচ্ছে, আর তোমার 1 ঘন সেন্টিমিটার তোমার মূত্র সৃষ্টি হচ্ছে। বুঝতে পারছো এই কথাটা? এরকম, ঠিক আছে? তারপরে আসো 1842 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম বোমান, আচ্ছা এটা তো বুঝলাম। আর 2টি প্রধান অংশে বিভক্ত, রেনাল কর্পাসল, বৃক্ক নালিকা বা টিউবেলস। রেনাল কর্পাসল আর বৃক্ক নালিকা বা টিউবেল। ঠিক, এই জিনিসটা পড়তে হবে। কোন জিনিসটা বলো তো? এই যে নেফ্রনের যে মানে এই ছকটা পড়লেও চলে, আমি বলবো যে পুরা অধ্যায়টা পড়ার পরে তারপরে এই ছকটা পড়বো। এই যে নেফ্রন 2টা অংশ, রেনাল বা মালপিজিয়ান কর্পাসল, রেনাল টিউবিলস। মালপিজিয়ান বা রেনাল কর্পাসলের 2টা অংশ, একটা বোমান্স ক্যাপসুল, একটা গ্লোমেরুলাস, ঠিক আছে? রেনাল টিউবিলসের কয়টা অংশ? 3টা অংশ। কী অংশ? প্রক্সিমাল অংশ, হেনলির লুপ, আর ডিস্টাল অংশ। হেনলির লুপের আবার 2টা অংশ, একটা অ্যাসেন্ডিং লুপ, ডিসেন্ডিং লুপ, অ্যাসেন্ডিং লুপ, ঠিক আছে? তো এটা আর কি পড়বা, এটা পুরো চ্যাপ্টারটা পড়ার পরে এটা পড়বা, তাহলে একটু মাথায় আসবে, ঠিক আছে? তার আগে এটা মাথায় আসবে না। তো এখানে আসো, রেনাল কর্পাসল বা মালপিজিয়ান বডি। নেফ্রনের অগ্রপ্রান্তকে রেনাল কর্পাসল বলা হয়। এটি বৃক্কের কর্টেক্সে অবস্থিত এবং বোমান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস নিয়ে গঠিত। বোমান্স ক্যাপসুল রেনাল কর্পাসলে গ্লোমেরুলাসের কোষিক জালিকাগুচ্ছকে ঘিরে অবস্থিত এবং 0.2 মিলিমিটার ব্যাসের। তাহলে বোমান্স ক্যাপসুল কত ব্যাসের? 0.2 মিলিমিটার ব্যাসের। এটা পড়তে হবে। আর কোথায় অবস্থিত? কর্টেক্সে অবস্থিত, এটা তো আমরা জানি, তাই না? রেনাল কর্পাসল এবং বোমান্স ক্যাপসুল গ্লোমেরুলাস নিয়ে গঠিত। আচ্ছা, সেটা আমরা বুঝতে পারলাম, এই যে এখান থেকে বলা আসছে এখানে। তারপরে আসো, বোমান্সকে দ্বিস্তরী পেয়ালার মতো, এটা পড়ো। তারপরে সংকীর্ণ গহ্বরকে ক্যাপসুলার স্পেস বলা হয়। এটা বলে 2 স্তরের মাঝখানে। কোন 2 স্তরের মাঝখানে? ভিসেরাল আর প্যারাইটালের মাঝখানে যে স্তরটা থাকে সেটাকে ক্যাপসুলার স্পেস বলা হয়। ভিসেরাল স্তরটি তোমার পোডোসাইট নামক বিশেষ ধরনের। ভিসেরাল স্তরটি পোডোসাইট নামক কোষ। পোডোসাইট কোষের কী কাজ? পোডোসাইট কোষেরও একটা কাজ আছে, খুবই ইম্পর্টেন্ট একটা কাজ আছে। এটা আমরা এখন পড়তেছি। আমি মনে করি না যে তোমাদের এই লেভেলে পোডোসাইট কোষের তোমার জানার প্রয়োজন, আর যদি সামনে আসে আমি তাহলে বুঝাই দিব। আচ্ছা, তারপরে আসো, পোডোসাইট কোষটাকে এটা মনে রাখো কোন স্তরে? ভিসেরাল স্তরে। তারপরে আসো, প্রবর্ধনযুক্ত প্যারাইটাল স্তর, আইসাকার এপিথেলিয়াম মানে কি বলতো? আইসাকার এপিথেলিয়াম মানে স্কোয়ামাস এপিথেলিয়াম, ওকে, স্কোয়ামাস এপিথেলিয়াম। তারপরে আসো গ্লোমেরুলাস। ক্যাপসুলের অভ্যন্তরে ঘনিষ্ঠভাবে গ্লোমেরুলাস অবস্থান করে। রেনাল ধমনী থেকে সৃষ্ট একটি ক্ষুদ্র অন্তর্বাহী বা অ্যাফারেন্ট আর্টেরিয়াল থাকে, একটা ইফারেন্ট আর্টেরিয়াল থাকে। তারপরে আসো, নেক্সট স্লাইড, এখানে কি বলছে? তারপরে মানে বোমান্স ক্যাপসুল যে ইফারেন্ট রেনাল ধমনী অ্যাফারেন্ট আর্টেরিয়ালটা যে গেল তোমার হচ্ছে এই বোমান্স ক্যাপসুলের ভেতরে পেয়ালার মধ্যে। এই যে পেয়ালা না, এটা দেখো তো একটা পেয়ালার মতো না?
এই জিনিসটা আমি এরকম উল্টা করলাম, তো এরকম একটা জিনিস হলো না। এই পেয়ালা এখানে খাবার রাখার মতো হলো না, ওটা কি আর কি পেয়ালা বলতেছে, বুঝছো? তো এই পেয়ালার মধ্যে তোমার এফারেন্ট আর্টেরিওলটা যায়, এফারেন্ট আর্টারিটা যায় কয়টা কোষিক জালিকা হয়, 50 থেকে 60টি কোষিক জালিকায় বিভক্ত হয়ে গ্লোমেরুলাস গঠন করে। গ্লোমেরুলাস গঠন করে তারপরে কি হয়, বহির্বাহী ধমনিকা বা ইফারেন্ট আর্টেরিয়াল রূপে বোমাস ক্যাপসুল থেকে এই যে বেরিয়ে আসলো, ঠিক আছে? ইফারেন্ট আর্টেরিয়াল থেকে এই যে ইফারেন্ট আর্টেরিয়াল দেখা যাচ্ছে, ইফারেন্ট আর্টেরিয়ালটা বেরিয়ে আসা ইফারেন্ট আর্টেরিয়ালের ব্যাস এফারেন্ট আর্টেরিয়াল চেয়ে কম হয়, গ্লোমেরুলাসের সর্বদা উচ্চ রক্তচাপ বজায় থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট। উচ্চ রক্তচাপ বজায় থাকে কোথায়? গ্লোমেরুলাসে। কার জন্য? এফারেন্ট আর্টেরিয়ালের মানে ইফারেন্ট আর্টেরিয়ালের ব্যাস, এই ইফারেন্ট আর্টেরিয়ালের ব্যাস এফারেন্ট আর্টেরিয়াল চেয়ে কম হয়। এফারেন্ট আর্টেরিয়ালের ব্যাস তার মানে ইফারেন্ট আর্টেরিয়াল চেয়ে কম, মানে এফারেন্ট আর্টেরিয়ালের ব্যাস ইফারেন্টের থেকে বেশি, আর ইফারেন্টের ব্যাস এফারেন্টের চেয়ে কম, তাই গ্লোমেরুলাসে সর্বদা উচ্চ রক্তচাপ বজায় থাকে। যেমন ধরো এখান দিয়ে একটা পাইপ, এখান দিয়ে পানি যাচ্ছে, তো পাইপের মধ্যে তুমি একটা চাপ সৃষ্টি করলে, এদিক থেকে একটা চাপ দিলে, এদিক থেকে একটা চাপ দিলে, এখানে তোমার বেশি ব্লাড ফ্লো হবে না? তো সেটাই বলছে যে এই চাপ দেওয়ার অংশটা তোমার বোমান্স ক্যাপসুলের ভেতরের যে পেয়ালার অংশটা, সেটা এই সামনের অংশটা হচ্ছে তোমার এফারেন্ট, এই পিছনের অংশটা ইফারেন্ট। তার মানে যদি তুমি চাপ দিয়ে যদি কমাই দিতেছো, এখানে তো বলছে এফারেন্টের থেকে ইফারেন্ট কম, তার মানে চাপ দিয়ে যদি তুমি কমাই দিতেছো তখন তার মানে ইফারেন্ট তোমার কম, আর তাহলে কি হচ্ছে, তোমার ব্লাড ফ্লোটা বেশি হচ্ছে না। তো এই ব্লাড ফ্লো বেশি হওয়ার কারণটাই হচ্ছে এফারেন্টের ব্যাস ইফারেন্টের থেকে কম। বুঝাইতে পারছি? তোমরা যারা পাইপ দিয়ে পানি দেওয়াটা দেখছো না, পাইপ দিয়ে পানি দেয় কীভাবে, একটা কম জায়গায় পানি দেওয়াটা হচ্ছে তোমার, কম জায়গায় পানি দেওয়ার জন্য তোমার চাপ দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু একই সময় বেশি জায়গায় তোমার পানি দেওয়ার জন্য পাইপটাকে চাপ দিয়ে ধরতে হয় না। ঠিক এখানে ওই ব্যাপারটা হচ্ছে, এখানে ফিজিক্সের একটা রিলেশন আসছে, ঠিক আছে? একটা ল্যাপ্লাস ল আসছে তোমাদের, ওই জায়গায় এটা এখানে কাজে লাগে। এখানে আমি আর মাথা নষ্ট করতেছি না, ঠিক আছে? এমনিতেই মাথা নষ্ট হবে একটু পরে, বুঝছো? অনেক মাথা নষ্ট হবে, এখানে মাথা নষ্ট করা অনেক জিনিস আছে। এবার আসো, তারপরে কি বলছে কাজ, এটা কিসের কাজ? এটা গ্লোমেরুলাসের কাজ। গ্লোমেরুলার ফিল্ট্রেট হিসেবে বোমান্স ক্যাপসুলে তোমার জমা করে। ফিল্ট্রেট হচ্ছে তোমার ইউরিনারির প্রাথমিক একটা উপাদান যেটা তোমার বোমান্স ক্যাপসুলে উৎপন্ন হচ্ছে। আর বৃক্ক নালিকাটাতে আসো এখন, নেফ্রনের পশ্চাৎ অংশ বোমান্স ক্যাপসুলের পিছন থেকে সৃষ্টি হয়ে সংগ্রাহী নালিকা পর্যন্ত বিস্তৃত। প্রত্যেক রেনাল টিউবুল প্রায় 3 সেন্টিমিটার লম্বা, এটা লাগবে এবং গড়বে 60 মাইক্রোমিটার। 3টে অংশে বিভক্ত। কী অংশ আমরা একটু আগেই দেখে আসলাম, নিকটবর্তী প্রক্সিমাল প্যাচানো নালিকা, তারপরে হেনরির লুপ, তারপরে হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুল বা ডিস্টাল প্যাচানো নালিকা। নিকটবর্তী বা প্রক্সিমাল প্যাচানো নালিকা বোমান্স ক্যাপসুলের সাথে সংযুক্ত, এটি প্রায় 14 মিলিমিটার লম্বা প্যাচানো নালিকা। এটা পড়তে হবে, এখান থেকে সব পড়তে হবে। আমি বললাম না সংখ্যা রিলেটেড এখানে টার্ম আছে, সংখ্যা রিলেটেড অনেক টার্ম আছে, সবই পড়তে হবে। এটা বৃক্কের কর্টেক্সে অবস্থিত, এটা পড়তে হবে। তারপরে তো একস্তরী এপিথেলিয়াল কোষে গঠিত, এটা পড়তে হবে। মাইক্রোভিলাই থাকে, এটা ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে এখানে। নেফ্রন ফাঁস বা হেনরির লুপ, এটা এখান থেকে কী পড়বা, এটা দেখো, এটা কর্টেক্স অঞ্চলে লুপ গঠন করে পুনরায় কর্টেক্স অঞ্চলে ফিরে আসে। মেডুলা অঞ্চলে প্রবেশ করে পুনরায় তোমার কর্টেক্স অঞ্চলে ফিরে আসে। লুপ গঠন করে পুনরায় হেনরির লুপের তার তোমার ডিসেন্ডিং যে পার্টটা, এই পার্টটা তোমার মেডুলায় প্রবেশ করে, আবার অ্যাসেন্ডিং পার্টের মাধ্যমে তোমার কর্টেক্সে ফিরে আসে। আর দূরবর্তী যেটা, সেটা দেখো তো কোথায় অবস্থান করে, কর্টেক্সে অবস্থান করে। কিন্তু তোমার এই হেনরির লুপটা কোথায়, মেডুলাতেও থাকতেছে, কর্টেক্সেও থাকতেছে। মেডুলাতে কোনটা থাকতেছে, ডিসেন্ডিং থাকতেছে, কর্টেক্সে কোনটা থাকতেছে, অ্যাসেন্ডিং থাকতেছে। অ্যাসেন্ডিং লুপ যেটা বলে, আরোহী বাহু আর অবরোহণ বাহু, যেটা তোমরা একটু ভালো বোঝো, আমি তো আর কি ডিসেন্ডিং লিপি বলি। আচ্ছা, তারপর নেক্সট স্লাইডে আসো। তারপরে এখান থেকে কি বলছে, এখান থেকে আর কি ওই ডিস্টাল কনভলিউটেড টিউবুলটাই বলছে আর কি, বর্ণনা করছে আর কি। রেনাল টিউবুলের নিকটবর্তী দূরবর্তী প্যাচারনালীকে সূক্ষ্ম পেরিটিউবুলার রক্তজালক গঠন করে। এই যে এখান দিয়ে একটা পেরিটিউবুলার রক্তজালক এরকম একটা গঠন করে। সামনের পেজের ওটা দেখালে বুঝতে পারতাম, আমি আর সামনের স্লাইডে যাচ্ছি না। সেখানে দেখো যে পেরিটিউবুলার যে রক্তজালকগুলো, এই যে হেনরির লুপের মধ্যে দেখো
এরকম করে পেঁচানো পেঁচানো আছে। এখানে দেখো রেনাল শিরার শাখা দেওয়া আছে, আগের পৃষ্ঠার ছবিটার সাথে মিলাও। দেখো এরকম একটা পেরিটিউবুলার রক্তজালক, মানে এইখানে একটা জালকের মতো সৃষ্টি করছে। দেখো এরকম 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 আবার এরকম এরকম, ঠিক আছে, সেটাই হচ্ছে তোমার পেরিটিউবুলার রক্তজালক। ঠিক আছে, দেখো সামনের পৃষ্ঠার একটা নেফ্রন কোষী জালকে চিত্র 6.6 দেখো, ঠিক আছে, চিত্র 6.6 এটা ভালো দেওয়া আছে। আমি আর আগের স্লাইডে যাইতেছি না, পেরিটিউবুলার রক্তজালক ওখান থেকে দেখে নিবা। ওকে, তারপরে আসো এটা হচ্ছে তোমার নিকটবর্তী দূরবর্তী, তারপরে কি বলছে সংগ্রাহী নালী। আর সংগ্রাহী নালী বা কালেক্টিং ডাক্টের দৈর্ঘ্য তোমার এখানে দেওয়া নাই, সম্ভবত মাজেদা ম্যাডামের বইতে বলা আছে। ঠিক আছে, আমি মাজেদা ম্যাডামের বইয়েও কভার করে যাচ্ছি যে কত মিলিমিটার, 20 মিলিমিটার। সংগ্রাহী নালীর দৈর্ঘ্য কত, 20 মিলিমিটার। এটা লিখে রাখো পাশে, এটা পাশে লিখে রাখো, এটা কাজে লাগতে পারে। তারপরে আসো কয়েকটি সংগ্রাহী নালী মিলিত হয়ে ডাক্ট বেলিনি গঠন করে। বেলিনির এটাও লাগে, ঠিক আছে। ডাক্ট বেলিনি কী দিয়ে গঠিত, কয়েকটি সংগ্রাহী নালী মিলিত হয়ে ডাক্ট বেলিনি গঠন করে, এটা লাগে। তারপরে কাজ আসো, এটা কিসের কাজ, মানে টিউবওয়েলের কাজ আর কি। তারপরে সূক্ষ্ম পেরিটিউবুলার, তারপরে নির্বাচনমূলক শোষণ করে, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। কীভাবে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন করে একটু পরে বুঝাইতেছি, কি রিঅ্যাবজর্পশন করে, কি সিক্রেশন করে। সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন করে এক এক অংশ, এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, তারপরে এই যে অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি, ডিসেন্ডিং লিপ, অ্যাসেন্ডিং লিপ, আর ডিস্টাল কনভলিউটেড টিউবুল। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার এক এক অংশ রিঅ্যাবজর্পশন করে। কি অংশ, এখানে ফিল্ট্রেটের মধ্যে যা যা থাকে, যেমন কি থাকে ফিল্ট্রেটে, পানি থাকে, সোডিয়াম আয়ন থাকে, ক্লোরাইড আয়ন থাকে, পটাশিয়াম আয়ন থাকে, ক্যালসিয়াম আয়ন থাকে। এগুলা এক এক অংশ এক একটা তোমার রিঅ্যাবজর্পশন করে, এক এক অংশ আরেকটাকে রিঅ্যাবজর্পশন করে না। কারণ কি, কারণ এক এক অংশের পারমিয়েবিলিটি এক এক রকম। প্রক্সিমালের কনভলিউটেড টিউবুলের পারমিয়েবিলিটি এক রকম, তোমার ডিস্টাল কনভলিউটেড টিউবুলের পারমিয়েবিলিটি আরেক রকম, ঠিক আছে, একটা আরেকটার জন্য ভেদ্য। যেমন H2O তোমার এই যে মানে এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের তোমার পারমিয়েবল, এটা তার মানে রিঅ্যাবজর্পশন প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল পানিকে করবে, ঠিক আছে। আবার তোমার এই অ্যাসেন্ডিং লিপ অফ হেনলি, এটা তোমার সোডিয়ামের জন্য পারমিয়েবল, তার মানে সোডিয়াম আয়নটাকে সেই রিঅ্যাবজর্পশন করবে, ঠিক আছে। এক একটার পারমিয়েবিলিটির উপর ডিপেন্ড করে এক একটা রিঅ্যাবজর্পশন এক এক জায়গায় এক এক রকম হয়, এক এক আয়নকে রিঅ্যাবজর্পশন করে। সেই জন্য এখানে বলছে নির্বাচনমূলক পুনঃশোষণ বা সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। তারপরে আসলে হেনলির লুপ থেকে পানি এবং দূরবর্তী প্যাচার নালিকা থেকে সামান্য পানি এবং অন্যান্য বস্তু পুনঃশোষিত হয়। আমি ক্লাসটা তাড়াতাড়ি শেষ করতে চাইলেও শেষ করতে পারতেছি না, মানে এখানে মানে খুবই ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা খুবই ভাস্ট ইম্পর্টেন্ট। ওকে, কেন ইম্পর্টেন্ট, কারণ আমাদের আচ্ছা যাই হোক, ওটা আমি আরেকদিন আমি পরে বলবো নি, একটা ভিডিওই বানাবো নি, ঠিক আছে, যে কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট আমি সেটা নিয়ে আলাদা ভিডিও বানাবো, যে 3 স্টার কোনটা, 3 স্টার কোনটা, 5 স্টার। ওকে, আচ্ছা তারপরে আসো যে অবস্থান অনুসারে নেফ্রন 3 ধরনের, সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন, মিড কর্টিক্যাল নেফ্রন, জাক্সটামেডুলারি নেফ্রন, ঠিক আছে। সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন হচ্ছে কর্টেক্সের পরিধির দিকে থাকে, মিড কর্টিক্যাল নেফ্রন কর্টেক্সের মাঝামাঝি থাকে, আর জাক্সটামেডুলারি নেফ্রন কর্টেক্সের ভিতরের দিকে থাকে, মেডুলার সংযোগস্থলে উপরে অবস্থান করে। ওকে, এগুলো কত পার্সেন্ট সেটা বেশি ইম্পর্টেন্ট। 5-10 মুখস্থ, 85-5-10 সুপারফিশিয়াল মিড জাক্সটা। ওকে, তারপরে আসো যে এই যে তারপরে কি বলছে, জরুরি অবস্থায় কারামূত্র উৎপাদন করে, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে কী পড়বা, এই যে পার্সেন্টেজগুলো পড়বা। আর জরুরি অবস্থায় কারামূত্র উৎপাদন করতেছে জাক্সটামেডুলারি নেফ্রনটা, জরুরি অবস্থায় মূত্র উৎপাদন করতেছে। আর স্বাভাবিক অবস্থায় কোনটা, এই যে সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন যেটা। তাহলে এটাও ইম্পর্টেন্ট। তার মানে এই নেফ্রনের প্রকারভেদ খুবই ইম্পর্টেন্ট, একবারে মুখস্থ করে ফেলবা। তারপর নেফ্রনের কাজ আসো, নেফ্রনের কাজের মধ্যে কি বলছে, নেফ্রনের কাজের মধ্যে তোমার ওই যে কাজের নামগুলো পড়বা, পরিশ্রুত, ফিল্ট্রেট করে, পুনঃশোষণ করে, এখান থেকে আসবে নেফ্রনের কাজ কোনটি নয়, ঠিক আছে, এরকম দিবে আর কি। তারপরে আসো, তারপরে নেক্সট স্লাইডে আসো। তো ওখানে এগুলোই বলছে নেফ্রনের আর কি, এই জিনিসগুলো আর কি
পড়তে পারলে রিডিং পড়বা। এই যে নেফ্রনের বিভিন্ন অংশ সংগ্রাহী নালীর কাজের ছক, এই যে কাজ খরিত অংশ সিক্রেশন বলছে, ঠিক আছে। তো এইগুলা তোমরা রিডিং দিবা, ঠিক আছে। এগুলো একদিনে তো হবেই না, কখনোই হবে না। এখানে আমি কিছু একটা মিসিং পাচ্ছি, বুঝছো। এখানে তোমার খরিত বস্তু বলছে না, আরেকটা ছক ছিল, সেটা কোথায় গেল? আচ্ছা, আরেকটা ছক আমি পাচ্ছি না। আরেকটা ছকের মধ্যে তোমাদের বললে আমি সেটা বুঝাই দিতে পারতাম, ঠিক আছে। যে একটু আগে বললাম না কোনটার পারমিয়েবিলিটি কেমন, কোনটা পানি পুনঃশোষণ করে, কোনটা আয়ন পুনঃশোষণ করে, সে আগের ছকে এটা মনে নতুন বইতে মনে বাদ দিছেই কি না। আচ্ছা, যাই হোক। তারপরে কি বলে, রেচন ইউরিয়ার আধিক্য থাকে ইউরিওটিলিজম বলে, এটা পড়বা, শেষ। তারপরে আসো নাইট্রোজেন গঠিত বর্জ্য উৎপাদন। এখান থেকে কী পড়বা আমি বলে দিচ্ছি। এখান থেকে পড়বা যে যকৃত অব্যবহৃত এবং অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড থেকে ডিঅ্যামাইনেজ এনজাইমের উপস্থিতিতে ডিঅ্যামিনেশন হয়। কোথায় হতেছে? যকৃতে হইতেছে। ডিঅ্যামিনেশন প্রক্রিয়া যকৃত হয়, এটা আমরা এখনও পড়তেছি। তার মানে ইম্পর্টেন্ট। কিটো অ্যাসিড আর NH2 সৃষ্টি করে। এই NH2-র সাথে যায় তুমি NH3 তোমার অ্যামোনিয়াটা কার্বন ডাইঅক্সাইডের সাথে যায় তোমার ইউরিয়া তৈরি করে। ইউরিয়ার পরে আমাদের দেহ থেকে এক্সক্রিট হইতেছে। তার মানে আসলে কোথা থেকে আসতেছে? অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড থেকে আসতেছে। ইউরিয়াটা কোথা থেকে আসতেছে? অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড থেকে আসতেছে। ওকে, এই জিনিসটা বুঝতে হবে। বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এটা ইম্পর্টেন্ট। তারপরে আসো কিভাবে কোন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হইতেছে? অনিতিন চক্র। যকৃতের অনিতিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন। আমি বললাম না ইউরিয়া কি উৎপন্ন করে? ইউরিয়া কিন্তু যকৃত উৎপন্ন করতেছে। ইউরিয়া এই পুরা প্রক্রিয়াটা যকৃতে হইতেছে। এটি কিন্তু রেনালে না, কিডনিতে না, নট কিডনি, কিডনিতে কিন্তু না, এটা কিন্তু যকৃতে। কিডনিতে কি উৎপন্ন হয়? কিডনিতে কিন্তু ইউরিন উৎপন্ন হয়, নট ইউরিয়া। ইউরিয়া আর ইউরিনের কিন্তু ইউরিন কিন্তু সেম না। ইউরিয়া কোথায় উৎপন্ন হচ্ছে? ইউরিয়া যকৃতে উৎপন্ন হচ্ছে। আর ইউরিন কোথায় উৎপন্ন হচ্ছে? কিডনিতে উৎপন্ন হচ্ছে। আচ্ছা, এই বেসিক জিনিসটা পড়তে হবে। তারপরে আসো এর মাধ্যমে কম ক্ষতিকর ইউরিয়া পরিণত হয়। ইউরিয়া চক্র নামেও পরিচিত। অনিতিন চক্রটা কোন চক্র নামে পরিচিত? ইউরিয়া চক্র নামে পরিচিত। এটা ইম্পর্টেন্ট। মূত্র সৃষ্টিতে আসো। মূত্র সৃষ্টিতে আসো, 3টি ধাপে মূত্র সৃষ্টি হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। অতিরিক্ত পরিশ্রাবণ, টিউবুলার পুনঃশোষণ, সক্রিয়করণ। কীভাবে এটা পড়বা? অতি সূক্ষ্ম পরিশ্রাবণ মানে হচ্ছে ফিল্ট্রেশন। আচ্ছা, ফিল দিয়ে বললাম। পুনঃশোষণ মানে রিঅ্যাবজর্পশন, রিঅ্যাব দিয়ে মনে বললাম। আর ক্ষরণ থেকে আছে সিক্রেশন। এখান থেকে ইউরিন ফর্মেশন আর কি, যেটা বলা হয় ফর্মেশন ইউরিন। আমি আজকে এটার আইটেম দিয়ে আসলাম, বুঝছো। আজকে এটার আইটেম দিয়ে আসলাম, সেজন্য আমি এটা পড়াইতেছি। সো শুনো, কাজে লাগবে এটা। ইউরিন ফর্মেশনে ইউরিন জিনিসটা কিভাবে আসে? ফিল্ট্রেশন। এই যে ফিল্ট্রেশন, যে এটা বললাম, অতি সূক্ষ্ম পরিস্রাবণ মাইনাস রিঅ্যাবজর্পশন প্লাস সিক্রেশন, এটাই হচ্ছে ইউরিন আর কি। এটাই হচ্ছে ইউরিনের ফর্মেশন। আচ্ছা, এটা জিনিসটা আমি পরে বোঝাচ্ছি, আগে এটা পড়ে নিয়ে আসো। মূত্রশিশুর প্রথম ধাপ হচ্ছে অতি সূক্ষ্ম পরিস্রাবণ। আর গ্লোমেরুলার ফিল্ট্রেট বা প্রাথমিক মূত্র যে বললাম না, আগে একটা ফিল্ট্রেট উৎপন্ন হয়, সেখানে H2O থাকে, আবার আয়ন থাকে। পরে ওই কিছু রিঅ্যাবজর্পশনে, কিছু সিক্রেশন, পরে সেটা হচ্ছে তোমার হচ্ছে ফাইনাল ইউরিন যেটা, সেটা তৈরি করে। তারপরে আসো দুটি বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে, দুটি বৃক্কের মাধ্যমে, একটা বৃক্ক কিন্তু বলে না, দুটি বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে 1200 ml রক্ত প্রবাহিত হয়। এই রক্ত থেকে 125 ml গ্লোমেরুলার ফিল্ট্রেট পরিচিত হয়ে বোমাস ক্যাপসুলে জমা হয়। ওখান থেকে কত আমরা জানি? 124 ml কিন্তু আমাদের দেহে চলে যায়, 1 ml কিন্তু আমাদের তৈরি হয়। তারপরে আছে কার্যকর পরিশ্রবণ চাপ। কার্যকর পরিশ্রবণ চাপ, এটা হচ্ছে তোমার কার্যকর পরিশ্রবণ চাপ, এটা হচ্ছে তোমার গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার, না সরি, এটা হচ্ছে কলয়েড হাইড্রোস্ট্যাটিক, মানে বোমাস ক্যাপসুলের কলয়েড হাইড্রোস্ট্যাটিক প্রেশার। তারপরে হচ্ছে তোমার প্রতি মিনিটে 125 ml রক্তরস গ্লোমেরুলাস থেকে পরিস্রুত হয়। আচ্ছা, তারপরে আসো টিউবুলার পুনঃশোষণ। টিউবুলার পুনঃশোষণে কি বলছে? টিউবুলার পুনঃশোষণে যে অনেক কিছু রিঅ্যাবজর্পশন হয় বললাম না,
তো এখানে বিভিন্ন অংশে কি এই জায়গাটা আমি খুঁজতেছিলাম, আগে আলাদাভাবে ছক করে দেওয়া ছিল, এখন এবার এখানে দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে পড়াই যে গ্লোমেরুলার ফিল্ট্রেটের 80% নির্বাচিত পদার্থ পুনঃশোষিত রক্তে প্রবেশ করে কোথায়? টিপুলের পুনঃশোষণে। আচ্ছা, এখানকার থেকে প্রক্সিমালের মধ্যে 60% পুনঃশোষিত হয়, আর 60% এখানে পুনঃশোষিত হচ্ছে। আর আমরা 60% পড়ি না, আমরা 65% পড়ি। আর এখানে 60 বলছে, যাই হোক 60 মনে রাখো। তারপরে কি হচ্ছে, মানে হচ্ছে প্রক্সিমালে কত পার্সেন্ট পুনঃশোষিত হয়? 60%। আর এখানে কি কি হচ্ছে? গ্লুকোজ, সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া, ক্লোরাইড, এগুলো পুনঃশোষিত হচ্ছে। এগুলো এখানে সবই পুনঃশোষিত হয়, কারণ এটা কলামনার। হেনলি লুপের মধ্যে তোমার 3টা অংশ আছে, যাই হোক এখানে আলাদা করে দেওয়া নাই। তারপর ডিস্টাল আমরা আলাদা করে পড়ি। তারপর ডিস্টালে আসো, ডিস্টাল বা দূরবর্তী প্যাচারনালীকে এখানে সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন এগুলো হচ্ছে পুনঃশোষিত হয়। অন্যদিকে অ্যান্টিডায়ারেটিক পানি পুনঃশোষণে সাহায্য করে। আমি এগুলা একটা নেমোনিক দিয়ে মনে রাখতাম, আমি তোমাদের শেখাবো কিনা আমি বুঝতেছি না, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট না। এতগুলো নেমোনিক আসলে মনে রাখাটা খুবই টাফ, তোমাদের শেখানোটাও ঝামেলা, বুঝছো? পরে আবার বেশি শিখতে যায় তোমরা আবার মেইন জিনিসগুলো ভুলে যাও। এখানে আসো, কি বলছে হেনলির লুপে, যেটা হেনলির লুপে কি আমি কিভাবে মনে রাখতাম? ক্লোরাইড বলছে না, ক্যালসিয়াম বলছে, তাহলে ক্লোরাইডের Cl আর ক্যালসিয়ামের K, এটা কিভাবে লেখি? Cl_K। তো আমরা বলতে পারি না এটা কালকে এভাবে বলতে পারি না, কালকে। তারপরে আসো ম্যাগনেসিয়াম Mg, তাই না? ম্যাগনেসিয়ামকে আমরা মগের লিখতে পারি না, কালকে মগের। সোডিয়ামকে আমরা কি বলি? সোডিয়ামকে Na বলি, তাই না? আর পটাশিয়ামকে K বলি। তাহলে Na_K থেকে আমরা বলতে পারি না নাক কীভাবে? এই যে সোডিয়াম Na আর কেতে নাক। যারা আর কি মেসেঞ্জার চ্যাটিং করো তারা এটা ভালো বুঝবে আর কি, যে কেন এটা হইলো। মানে এটা খুবই সহজ আর কি, এটা বুঝে, এটা মানে এমনই কেউ বোঝানোর আমার কিছু নাই আর কি। কালকে মগের নাক, আর কি বাকি আছে? আর তো কিছু বাকি থাকার কথা না। আচ্ছা, কালকে মগের নাক, ঠিক আছে, কালকে মগের নাক, এটা দিয়ে মনে রাখবা কি হেনলির লুপে কি কি পুনঃশোষিত হচ্ছে। তারপর ডিস্টালে আসো, এটা কি কি আছে? হাইড্রোজেন, তারপরে ক্লোরিন, তো H আর Cl, এটা দিয়ে মনে রাখবা, এটা আলাদা, এটা মনে রাখবা হাকেলের দিয়ে মনে রাখো, হাকেলের। তারপরে আসলে সোডিয়াম, পটাশিয়াম এখানেও আছে, তো এখানেও হাকেলের নাক দিয়ে মনে রাখবা, হাকেলের নাক। ওকে, আর তো কিছু নাই, আর কিছু আছে? আর কিছু নেই। তা এটা মনে রাখবা, হাকেলের নাকে ডিস্টার্ব দিয়ে কিছু না, হাকেলের নাক দিয়ে আর কি মেইন জিনিসটা। হাকেল দিয়ে কি আসতেছে? হাইড্রোজেন আসতেছে, ক্লোরিন আসতেছে, নাক দিয়ে কি আসতেছে? সোডিয়াম আসতেছে, পটাশিয়াম আসতেছে, শেষ। তারপরে সংগ্রাহী নালিকা কীভাবে মনে রাখবা? মনে রাখবা কি? ক্লোরিন দিয়ে মনে রাখবা কি? কাল। তারপরে আসো ইউরিয়াতে মনে রাখবা ইউনিয়ন। আর ইউরিয়া থেকে আসতেছে তোমার ইউ থেকে আসতেছে ইউরিয়া, নিয়ন থেকে মনে রাখবা যে সোডিয়াম বা এরকম মনে রাখবা। আর হ্যাঁ, কাল ইউনিয়নটা দিয়ে মনে রাখবা, শেষ। এর থেকে ভালো নেমোনিক আমি বানাইতে পারি না, আই এম সো সরি। যদি আমার থেকেও নেমোনিক কেউ বানাইতে পারো অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে? আর দেখো, তারপর টিউবুলার ক্ষরণ বা সক্রিয় ক্ষরণ, বিপাক ক্রিয়ায় সৃষ্ট কিছু অপ্রয়োজনীয় উপজাত পদার্থ যথা ক্রিয়েটিন এবং কিছু ইউরিয়া নিকটবর্তী প্যাচার নালিকার চারপাশে রক্তজালিতে সক্রিয় ক্ষরণের মাধ্যমে এগুলো আছে। এটা রিডিং। তারপরে এই স্লাইডে আসো, এখানে মূত্র, এখান থেকে শুরু করি আমরা। ওখান থেকে আগে রিডিং, মানে আগের স্লাইড থেকে রিডিং পড়লেই হবে।
মূত্র থেকে কী পড়বা, নেফ্রনের রেনাল টিউবুলসে গ্লোমেরুলার ফিল্ট্রেটের নির্বাচিত পুনঃশোষণের পর যে হরমোনের তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত অম্লধর্মী রেচন বর্জ্য মূত্রথলিতে জমা হয় তাকে মূত্রপর হয়। এটা পড়বা। বৈশিষ্ট্যগুলো পড়বা, মানে মূত্রের বৈশিষ্ট্য, যে প্রতিদিন 1500 ml বা 1.5 লিটার মূত্র ত্যাগ করে মানুষ প্রতিদিন। আর ডায়রেটিক্স বা মূত্রবর্ধক নামে পরিচিত কী কী, যে এই যে পানি, লবণাক্ত পানি, চা ও কফি। পানি, লবণাক্ত পানি, চা ও কফি এগুলো হচ্ছে তোমার মূত্রবর্ধক হিসেবে কাজ করে। এখান থেকে কি বলবে জানো, যে মিষ্টি চিনিযুক্ত পানি, এটা বলবে তোমার অপশনে, যে কোনটি মূত্রবর্ধক নয়। অপশনে ওই চারটা একটা দিয়ে চারটার তিনটা দিয়ে এটা দিবে অপশনে, যে চিনিযুক্ত পানি। আমি হলে প্রশ্ন করলে এভাবে করতাম। তো আরও অনেকভাবেই করা যায়, অনেক কিছু দেওয়া যাবে, যেমন পানি, চা কফি যেহেতু দিছে, তো এখানে চা কফি আর কি দিবে, আর অন্য কিছু দিয়ে দিতে পারে, যেমন সফট ড্রিঙ্কস দিয়ে দিতে পারে বা অন্য কিছু দিয়ে দিতে পারে, যে ডায়াবেটিস হিসেবে কোনটি কাজ করে না, ওটি মূত্রবর্ধক হিসেবে কাজ করে না। এভাবে প্রশ্নটা আসবে। তারপরে আসো, দৈনিক স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত মূত্র যদি 2.5 লিটারের বেশি হয়ে যায় তাকে পলিউরিয়া বলা হয়। আর যদি 100 মিলির কম ইউরিন তৈরি হয় তাকে হচ্ছে অ্যানিরিয়া বলা হয়। আর 400 মিলির কম হলে তাকে অলিগুরিয়া বলা হয়। এই স্লাইডটা থেকে এটাই ইম্পর্টেন্ট, এইটুকুই ইম্পর্টেন্ট। তো এটা পড়ো। মূত্রের বৈশিষ্ট্য পড়ার আমার মনে হয় না কোনো দরকার আছে, মূত্রের বৈশিষ্ট্য পড়ার কোনো প্রয়োজন আমি দেখতেছি না। কিন্তু মূত্রের বৈশিষ্ট্যের মধ্যে একটা জিনিস পড়ো, 3টা জিনিস পড়বা। আচ্ছা, দাগাই দিতেছি। এই পরিমাণটা পড়ো, বয়স্ক লোকের মূত্রের পরিমাণ কত, এই 2 নাম্বার। তারপরে আসো এই যে 3 নাম্বার, এটা 1 মানে আপেক্ষিক গুরুত্ব কত, 1.08 থেকে 1.03। আর এই যে 4 নাম্বারটা পড়বা। 4 নাম্বারে কোনটা পিএসের মান হচ্ছে 6, মাত্রা 4.5 থেকে 8। ঠিক আছে, তো এইটা পড়বা। কেন এই মাত্রাটা পড়বে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাকে আজকে ভাইবাতে এটা ধরছিল, বুঝছো, আমি যে আজকে আইটেম দিছি আমাকে এটা ধরছিল। তো তোমাদের এটার জন্য খুবই ইম্পর্টেন্ট, যে কেউ যদি এটা না পারে তাহলে তাকে ফেল করায় দেয়, বুঝছো, এরকম আর কি। আর এই 5 নাম্বারটার মধ্যে ইউরিনোট উপস্থিতির জন্য মূত্রে গন্ধ হয়, যে মূত্রে গন্ধ তৈরির জন্য কোন উপাদানটি দায়ী, ইউরিনোট C6H8O। এভাবে তোমরা এটা এভাবে পড়বা। যেমন অপশনে দিয়ে দিল C6H7O বা C5H7O বা C4H8O, তোমার আরেকটা দিল C6H8O। তো তোমাকে ওইভাবে আনসার করতে হবে, মানে বায়োলজির সাথে তোমার কেমিস্ট্রি মিক্স আপ করেও তোমার প্রশ্ন করতে পারে। তো এভাবে করলে তো তখন আবার তুমি মনে হবে যে তুমি আকাশ থেকে পড়তেছো। ঠিক আছে, তো আর মূত্রের রাসায়নিক উপাদানে আসে। মূত্রের রাসায়নিক উপাদানে 95 থেকে 97% পানি আর এত % কঠিন পদার্থ, জৈবগত অজৈবগত পড়বা। তো এখান থেকে কী পড়বা, 2, 3, 4 পড়বা। 2, 3, 4, 5-এর খালি ইউরিনোটটা পড়লেই হবে। আর রাসায়নিক উপাদানে তুমি কত % পানি আর কত % কঠিন আর জৈবগত অজৈবগত সেটুকু পড়লেই হবে। আর এই যে তুমি তো বললামই পলিউরিয়া, অলিগুরিয়া, অ্যানিউরিয়া, এটা পড়লেই হবে, শেষ। তারপরে আসো এখান থেকে এটা যে কেন, মানে এটা আমি মুখস্থ করছি বলা চলে না। জৈব উপাদানের যে এই চারটা আমি মুখস্থ করছি এটা বললে হবে না, আমি আর কি প্রতিদিন পড়তাম, বুঝছো, এটা প্রতিদিন পড়তাম। এখানে কিছু আর কি ট্রিক্স আমি খাটাইতাম, যেমন ধরো এখানে সবগুলো না পড়লেও যারা মানে এত বেশি পড়তে পারবা না তাদের জন্য আমি সহজ করে দিই। কিছু না পড়লেও এই ক্রিয়েটিনিনটা পড়বা, ক্রিয়েটিনিনের শর্ট করা যে হার এটা পড়বা। কিছু না পড়লেও ওইটা পড়তে হবে, কিছু না পড়লে অ্যামোনিয়াটা পড়তে হবে, কিছু না পড়লেও তোমার ইউরিয়া আর ইউরিক অ্যাসিডেরটা পড়তে হবে। ঠিক আছে, ইউরিয়া ইউরিক অ্যাসিডেরটা পড়তেই হবে। তো কয়টা জিনিস বললাম, 4টা জিনিস বললাম। কী কী, ক্রিয়েটিন পড়বা, অ্যামোনিয়া পড়বা, ইউরিয়া পড়বা, ইউরিক অ্যাসিড পড়বা। আচ্ছা, এখন আসো আর একটু সহজ করে দিই। কি সহজ, ইউরিয়াটা কত, ইউরিয়াটা তোমার 2 আর ইউরিক অ্যাসিড কত, 5। এখানে তোমাদের ঝামেলা বাজবে। কি ঝামেলা বাজবে, এখানে দেখা যাবে যে ইউরিক অ্যাসিডটা বড় কিন্তু সেটার সংখ্যাটা ছোট, আর ইউরিয়াটা ছোট সেটার সংখ্যাটা বড়। তো এটাই আর কি তোমাদের
মানে একটু গরমিল, কিন্তু গরমিল দিয়েই তোমাদের মনে রাখতে হবে কি ছোট ছোট মানে ইউরিক অ্যাসিড বড়, বড়টার ছোট সংখ্যা হবে, কত হবে 0.05। আর তাহলে উল্টা ইউরিয়া হচ্ছে তোমার ছোট, তাহলে সংখ্যাটা বড় হবে কত, বড় সংখ্যা কত, বড় সংখ্যা হবে 2। ওকে, তারপরে আসো ইউরিক অ্যাসিড আর ইউরিক অ্যাসিড, যেটা এই দুইটার মধ্যে দেখো এদের হার কিন্তু একই, তাহলে এই দুইটা মনে রাখা সহজ। তার মানে কি, আমি 5টা মনে রাখা মানে 4টা মনে রাখা মানেই 5টা মনে রাখা। ইউরিক অ্যাসিড আর ইউরিক অ্যাসিড তো তোমার শতকরা হার সেমই, তাই না? তাহলে একটা মনে রাখলেই দুইটা মনে রাখা যাচ্ছে। আর ক্রিয়েটিনের কত 0.07 এটা মনে রাখতে হবে। আর অ্যামোনিয়ামের কত 0.04। ওকে, আপাতত এটা মনে রাখো। আর বেশি পড়তে চাইলে আরও বেশি পড়তে পারো, কোনো সমস্যা নেই, আমার তো কোনো সমস্যা নেই। তোমাদের পড়তে বললে তো আমার তো কোনো সমস্যা নেই। তাহলে আমি নিজের রেসপন্সিবিলিটি দেখাইলাম, এটা রিডিং পড়বা। তারপরে আসো মূত্রের অস্বাভাবিক কিছু উপাদান, গ্লুকোজ, এটা পড়তে হবে। এটা আমাদের প্র্যাকটিক্যাল এখনও ধরে, ঠিক আছে? কেন ধরে আমি জানি না, কেন ধরে তোমরাও জানো না, আমিও জানি না, আমিও পড়তেছি, তোমরাও পড়বা, ঠিক আছে? তারপরে দেখো এখানে কি বলছে, ডায়াবেটিস মেলাইটাস, গ্লুকোজ ইউরিয়া হলে, ইউরিনে বেশি বেশি যদি গ্লুকোজ যায় তাহলে কি বুঝবো আমরা ডায়াবেটিস হয়েছে। প্রোটিন যায়, কি বুঝবো গ্লুকোজে মানে ইউরিনের সাথে প্রোটিন কখনোই যাওয়া সম্ভব না, কিন্তু যদি যায় তাহলে কি হয়েছে, বৃক্কের প্রদাহ হয়েছে, লিউকেমিয়া বা লিম্ফোসার্কোমা হয়েছে। লিপোইউরিয়া মানে লিপিড যাইতেছে, তার মানে কি হয়েছে, বৃক্কের রোগ, অ্যালকোহলের ক্রিয়া হয়েছে। তারপরে বিলিরুবিন যাইতেছে, তার মানে কী হয়েছে, জন্ডিস হয়েছে। এটা তো ইম্পর্টেন্ট, এটা মানে ইম্পর্টেন্ট, কিন্তু প্লাস তোমরা জানো এটা, তাই না? জানো না, জানার কথা তো। তারপরে হিমাচুরিয়া হয়েছে, তোমার ব্লিডিং হচ্ছে, তার মানে কি প্রোস্টেটের আঘাত, বৃত্তে আঘাত পাইলেই তো রক্তক্ষরণ হয়েছে, সেই ইউরিনের মাধ্যমে সেটা ব্লাডটাই গেছে। তারপরে একটি চাপ সৃষ্টি, এটা আমরা আগেই জেনে আসছি। চা, কফি, অ্যালকোহল, এটা পানীয় মূত্র সৃষ্টি ত্বরান্বিত করে। পানীয় মূত্র সৃষ্টি ত্বরান্বিত কে করতেছে, এই চা, কফি, অ্যালকোহল। আমরা কি পড়ে আসছি, চা, কফি, পানি, লবণাক্ত পানি, এগুলো মূত্রবর্ধক হিসেবে কাজ করে। আর এখানে কি বলছে, চা, কফি, অ্যালকোহল পানীয় মূত্র সৃষ্টি ত্বরান্বিত করে, এদেরকে ডাইউরেট বলা হয়। ওইখানে কি বলা হয়েছিল, ওইখানেও তো মূত্রবর্ধকই বলা হয়েছিল, কিন্তু আর কি তো ওইখানে আর কি আমি বলবো কি, যে অ্যালকোহলটা না ওইখানেই অ্যাড করে দাও। যেহেতু অ্যালকোহল আমরা একটা নতুন জিনিস পাইলাম, তাহলে পানি, লবণাক্ত পানি, চা, কফি আর অ্যালকোহল, এগুলো ডায়ুরেটিক হিসেবে কাজ করে, পানি মূত্র সৃষ্টিতে সাহায্য করে। আর মূত্রনালীর ডেট্রোসর পেশির সংকোচন ও ফিনস্টার পেশির প্রসারণ ঘটিয়ে মূত্র দেহ থেকে নিষ্কাশিত হয়। দৈনিক 6 থেকে 8 বার মূত্র ত্যাগ করে একটা স্বাভাবিক সুস্থ মানুষ। ওকে, তারপরে কি বলছে, এখান থেকে রেচনে বৃক্কের ভূমিকা, অ্যামোনিয়া ইত্যাদি মানুষের প্রধান নাইট্রোজেন ঘটিত পদার্থ, এদেরকে রেচন বর্জ্য বলা হয়। ইউরিয়া যকৃতের ডিঅ্যামিনেজ এনজাইমের উপস্থিতিতে ডিঅ্যামিনেশন ঘটে। আচ্ছা, এটা আমরা পড়ে আসছি একটু আগে, এটা আর পড়াবো না। একটা জিনিস যেটা পড়বে একটা জায়গাতেই পড়বা, আর কোনো জায়গায় পড়বা না, রিপিট করবা না। একটা জিনিস রিপিট বারবার করবা, কিন্তু একই চ্যাপ্টারে দুইটা জিনিস একইবার রিপিট করবা না। তারপরে অনিতিন চক্রের মাধ্যমে এটা পড়ছি, ইউরিক বর্জ্য, নিউক্লিক অ্যাসিডের বিলিরুবিন ক্ষারক বিপাকের ফলে ইউরিক অ্যাসিড সৃষ্টি হয়। আচ্ছা, এগুলো তোমরা এটাই ইম্পর্টেন্ট, যে ইউরিক অ্যাসিড বর্জন 2 নম্বরের প্রথম লাইনটা, পিউরিন ক্ষারক বিপাকের ফলে ইউরিক অ্যাসিড সৃষ্টি হয়, এটা পড়বা। ক্রিয়েটিনিনের ক্ষেত্রে ক্রিয়েটিনিন বর্জ্য থেকে কী পড়বা, 2% ক্রিয়েটিনিন বিপাক ক্রিয়ায় পেশিতে শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। এই লাইনটা দাগায় রাখো, এই লাইনটা দাগায়, এটা লাগবে। বৃক্কের নখ নির্ণয় নির্দেশক কি, ক্রিয়েটিনিন, এটা রাখো। ক্রিয়েটিনিন স্বাভাবিক মাত্রা পুরুষে হচ্ছে তোমার 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার, আর মহিলাদের হচ্ছে তোমার 0.5 থেকে 1.1, এটা লাগে। তাহলে এখান থেকে কী পড়বা, যেগুলো দাগে দিয়েছি সেগুলোই পড়বা। পুরুষের কত, মহিলার কত। পুরুষের এখানে একটা ট্রিক্স আছে, কি 0.6 থেকে 0.6 যদি তুমি 0.1 বাদ দাও তাহলে কত বা 0.5 পাইতেছ, তো মিলতেছে। আবার 1.2 থেকে যদি তুমি 0.1 বাদ দাও তাহলে কত পাচ্ছ, 1.1 পাচ্ছ। তাহলে এটা কিন্তু একটা মানে ট্রিক শিখাই দিলাম, এটা কাজে লাগাবা। ওকে, শুধু শিখাই দিলেই হবে না, এককটা যদি তুমি ভুলে যাও তাহলে কিন্তু এই ট্রিক শিখায় কোনো লাভ নেই। তারপরে এখান থেকে এগুলা রিডিং দিবা। তারপরে নেক্সটে আসো,
এখানে একটা জিনিস পড়তে হবে যে হাইপোথ্যালামাসের মধ্যে উপস্থিত অসমোরিসেপ্টর নামক স্নায়ুকোষ। তাহলে অসমোরিসেপ্টর কোথায় থাকে? হাইপোথ্যালামাসে থাকে। আর স্নায়ুকোষ এডিএস সিক্রেশন করতেছে হাইপোথ্যালামাসে, এটা পড়ো, ঠিক আছে? এগুলো রিডিং পড়বা, ওকে। তারপর সোডিয়াম আয়নের সাম্যতা রক্ষা। সোডিয়ামের আয়নের সাম্যতা রক্ষা, যেমন ধরো সোডিয়ামের আয়নের সাম্যতা রক্ষা না হলে হাইপোন্যাট্রিয়ামিয়া হতে পারে, হাইপারন্যাট্রিয়ামিয়া হতে পারে, ওকে। তো এটাও রিডিং দিবা, কিন্তু আমি একটা জিনিস শিখাই দিই যে এখানে পটাশিয়াম আয়নেরও আছে, সোডিয়াম আয়নেরও আছে, ঠিক আছে? যে সোডিয়াম আয়নের ঘনত্ব 142, তাই কোথায়? বহিঃকোষীয় তরলে এটা লাগে। বহিঃকোষীয় তরলে সোডিয়াম আয়নের ঘনত্ব কত থাকে? 142। বহিঃকোষীয় তরল বলতে কি বোঝায় বলো তো? বহিঃকোষীয় তরল বলতে বোঝায় ইসিএফ, অন্তঃকোষীয় মানে আইসিএফ। এটা এখানেই পড়ে যাও, পরে কাজে লাগবে। এক্সট্রা সেলুলার ফ্লুইড, ইন্ট্রাসেলুলার ফ্লুইড। এক্সট্রা, ই ফর এক্সট্রা, আই ফর ইন্ট্রা। এক্সট্রা সেলুলার ফ্লুইড বহিঃকোষীয় তরল, ইন্ট্রাসেলুলার ফ্লুইড অন্তঃকোষীয় তরল। তো বহিঃকোষীয়তে সোডিয়াম বেশি থাকতেছে, অন্তঃকোষীয়তে পটাশিয়াম বেশি থাকতেছে। এই দেখো পটাশিয়ামের কথাই বলছে, এই যে বহিঃকোষীয় তরলে, এখানে আবার অন্তঃকোষীয় তরলে পটাশিয়াম বেশি, ওইটা আবার অন্তঃকোষীয় তরলে সোডিয়াম হচ্ছে কম, ঠিক আছে? এটা মনে রাখবা। এই 4টা জিনিসই তোমার ইয়েতে দিবে, অপশনে দিবে। কি দিবে বলো তো? ধরো যে প্রশ্ন আসলো যে বহিঃকোষীয় তরলে সোডিয়াম আয়রনের ঘনত্ব কত থাকে, 142 দিল, 10 দিল, 4 দিল, 160 দিল, কোনটা আনসার হবে? তুমি চিন্তা করবা যে বহিঃকোষীয় তরলে, আর বহিঃকোষীয় আমি শিখাই দিই একটা, মানে দেখো বহিঃকোষীয় যেটা বলছে ইসিএফ, সেটা কত আছে? ইসিএফে সোডিয়াম আছে তোমার 142, আর পটাশিয়াম আছে তোমার 4। এখানে তোমার কমন কি জিনিস? 4, ঠিক আছে? 4। আর আইসিএফে তোমার সোডিয়াম আছে কত? সোডিয়াম আছে তোমার 10, পটাশিয়াম আছে তোমার 160। এখানে কমন কি? 0, 0। তার মানে 0 মানে আইসিএফ, 4 মানে ইসিএফ। এটা মানে একদমই কি বলবো, মানে আবেগ মারা একটা ট্রিক্স হলো আর কি, লজিক মারা একটা ট্রিক্স হলো। তাও এটা দিয়ে আমি মনে রাখতাম, বুঝছো? এটা দিয়ে আমি মনে রাখতাম, খুবই কাজের একটা ট্রিক্স, যে 4 মানে ইসিএফ, 0 মানে আইসিএফ, ঠিক আছে? কারণ ওই 4টাই তোমার অপশনে দিবে, এটা আমি বলে রাখতেছি, ওই 4টাই দিবে। তারপরে আসো 70 বয়স্ক মানুষের বৃক্কে, এই যে এটা ইম্পর্টেন্ট। তারপরে তাৎক্ষণিক বিকল বলা হয়, এটা ইম্পর্টেন্ট, রিডিং দিবা, বেসিক ক্লিয়ার করবা। তারপরে আসো উপসর্গে দেখা যায় কার্যকারিতা 70 থেকে 75% লোপ পায়। তারপরে হচ্ছে ডায়ালিসিস আছে একমাত্র চিকিৎসা। 48 ঘন্টার মধ্যে যখন, আচ্ছা বৃক্কে তাৎক্ষণিক কিডনি বলা হয়, অ্যাকিউট রিনাল ফেলিউর, এগুলো সব রিডিং দিবা, কিন্তু এই যে সংখ্যাগুলো ইম্পর্টেন্ট। তারপরে আসো বৃক্কের তাৎক্ষণিক বিকলের কারণ, কী কারণে তাৎক্ষণিকভাবে কিডনি বিকল হতে পারে, সেখানে এটা বলছে। তারপরে কি বলছে? 70% কিডনি বিকলের জন্য দায়ী ডায়াবেটিস আর উচ্চ রক্তচাপ। এটা আমরা সবাই জানি, ডায়াবেটিস পেশেন্ট এখন সবার ঘরে ঘরে আছে। তারপরে বৃক্কে এখানে 3টা কারণ দিছে, বৃক্কে রক্তপ্রবাহ হ্রাস, ক্ষতিগ্রস্ত বৃক্কে, মূত্র নিঃসরণে বাধাগ্রস্ত। তাহলে কি দিবে? যে বৃক্কের তাৎক্ষণিক কিডনি বিকলের কারণ কোনটি নয়, যেমন কি দিতে পারে? বৃক্কের রক্তপ্রবাহ হ্রাস, এখানে কি বলবে যে বৃক্কে পুষ্টি সরবরাহ কমে যাওয়া, এটা দিতে পারে, যেহেতু রক্তপ্রবাহ হ্রাসের সাথে কিছু একটা মিল আছে। সো 3টা পড়বা, আর যেটা থাকবে না সেটাই, মানে যেটা মিলবে না সেটাই হচ্ছে তোমার উত্তর হবে। বৃক্ক বিকলের লক্ষণ, ঠিক আছে? বৃক্ক বিকলের লক্ষণ, এটা রিডিং দিবা। তারপরে আসো নেক্সট স্লাইডে আসো। 44% কিডনি রোগী ডায়াবেটিসে আক্রান্ত, কিডনি রোগী ডায়াবেটিস, এটা ইম্পর্টেন্ট। সংখ্যাগুলো এখান থেকে খুবই ইম্পর্টেন্ট, উচ্চ রক্তচাপের কারণে এত % রোগী কিডনি, 20 থেকে 40% রোগী, আচ্ছা এটাও ইম্পর্টেন্ট। নিয়ন্ত্রিত আহার, কম প্রোটিন গ্রহণ করতে হবে। আচ্ছা ডায়োডিন সেবন, আচ্ছা কি বলছে? বৃক্ক নিঃসৃত হরমোন ইরিথ্রোপয়েটিন এবং ক্যালসিট্রাইল এর পরিমাণ প্রয়োজনীয় মাত্রায় দেহে রাখার ব্যবস্থা নেওয়া, যাতে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক থাকে। এই 9 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কেন ইম্পর্টেন্ট আমিও জানতাম না, তুমিও জানো না, কিন্তু খালি ইম্পর্টেন্ট, খালি মুখস্থ করবা। 9 নাম্বারটা পড়বা।
আর এখান থেকে সব রিডিং পড়বা, 9 নাম্বারটা পড়বা আর সব রিডিং দিবা। তারপরে আসো যে কি বলছে অ্যানিমিয়া, কি বলছে লোহিত রক্তকণে বৃক্ক বিকল হলে রক্তে লোহিত রক্তকণের পরিমাণ কমে যায়, একে অ্যানিমিয়া বলে। তার মানে অ্যানিমিয়াও ডেভেলপ করতেছে কিডনি বিকল হলে। দেখছো কোন জায়গা থেকে কোন জায়গা থেকে মারা দিচ্ছে কিডনি। তারপরে আসে ডায়ালাইসিস। ডায়ালাইসিসের ক্ষেত্রে কী বলছে, ডায়ালাইসিস একটি কৃত্রিম প্রক্রিয়া, সেটা সবাই জানে। এখানে কি বলছে, আচ্ছা ডায়ালিসিসের ক্ষেত্রে কী পড়বা, ডায়ালিসিসের ক্ষেত্রে পড়বা এই যে অ্যাজোটিমিয়া যে বলে না, এই জিনিসটা পড়বা। রক্তের রেচন বর্ধে বৃদ্ধি কাকে বলা হয়, অ্যাজোটিমিয়া, ঠিক আছে। আর রক্তে যদি মানে এই অবস্থায় যদি মানুষ অসুস্থতা অনুভব করে, অসুস্থতা অনুভব না করলে তো আর কোনো হবে না, অসুস্থতা অনুভব করলে তাকে বলা হয় ইউরেমিয়া, ঠিক আছে। অ্যাজোটিমিয়াটাই বেশি আসে। ইউরেমিয়াটা তোমরা মনে হয় পারবা, আমার মনে হচ্ছে তোমরা পারবা। 2 ধরনের ডায়ালিসিস করা হয়, হিমোডায়ালিসিস, পেরিটোনিয়াল ডায়ালিসিস। হিমোডায়ালিসিসে তোমার ডায়ালাইজার, কৃত্রিম বৃক্ক বা ডায়ালাইজার নির্মাণ করা হয়, আর হচ্ছে তোমার একটা ক্যাথেটার দেওয়া হয়, আর হ্যাপারিনও দেওয়া হয়। তারপরে আসো হ্যাপারিন দেওয়া হচ্ছে। হ্যাপারিনটা কোথায় দেওয়া হচ্ছে, এই যে এখানে হ্যাপারিনের কথা লেখা আছে, আমি তো খুঁজে পাচ্ছিলাম না। এই যে নেক্সট এটাতে স্লাইডে দেওয়া আছে যে হ্যাপারিন মেশানো হয়, এটা হিমোডায়ালিসিসের ক্ষেত্রে। আচ্ছা তারপরে আসো ডায়ালাইসেটের উপাদানটা ইম্পর্টেন্ট। এই ডায়ালাইসেটের উপাদানটা ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আমি ডায়ালাইসেটের উপাদান মানে ডায়ালাইসেটের যে উপাদানগুলো কি কি যে দেওয়া আছে, সঠিক তাপমাত্রা, আয়নিক ভারসাম্য, বিশেষ করে এগুলা অতিরিক্ত পুষ্টি, সঠিক পিএইচ, বাফারিং। তো দেখবে কি যে ডায়ালাইসেটের উপাদান নিচের কোনটি নয়, সঠিক তাপমাত্রা দিছে না, এখান থেকে দিবে যে সঠিক চাপ, আয়নিক ভারসাম্য লিখবে, গাঠনিক ভারসাম্য বা নিচের কোনটি নয়ের মধ্যে এখানে মানে একটা পরিবর্তন করে দিবে। আর এখান থেকে একটা জিনিস মনে রাখো যে অতিরিক্ত পুষ্টি হচ্ছে গ্লুকোজ, অতিরিক্ত পুষ্টি গ্লুকোজ, এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট মনে হইতেছে আমার কাছে, এটা দিয়ে লিখে রাখো। অতিরিক্ত পুষ্টি হচ্ছে গ্লুকোজ, অতিরিক্ত পুষ্টি গ্লুকোজ দেওয়া হয়। কেন দেওয়া হয়, কারণ হচ্ছে ডায়ালাইসিস করার সময় আমাদের হচ্ছে মানে শর্করা মানে কমে যেতে পারে, যাতে শর্করাটা না কমে যায় সেজন্য অতিরিক্ত পুষ্টি হিসেবে গ্লুকোজ দেওয়া থাকে, গ্লুকোজ সাপ্লাই দেওয়া থাকে, ওকে। আর পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ক্ষেত্রে কী বলা হচ্ছে, পেরিটোনিয়ামকে ডায়ালাইসিং ঝিল্লি হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমাদের কৃত্রিম ঝিল্লির বদলে আমাদের নিজস্ব যে রিয়েল ঝিল্লি, লিভিং পেরিটোনিয়াম, সেটাকে ডায়ালাইসিং ঝিল্লি হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারপরে আসো নেক্সট স্লাইডে যাই। দিনে 3-4 বার ডায়ালাইসিস প্রতিস্থাপন করা যায়। এই যে কৃত্রিম যে ঝিল্লি ব্যবহার করা হচ্ছে না, যে আমাদের মানে পেরিটোনিয়াল ডায়ালাইসিস যেটা, সেখানে 3-4 বার ডায়ালাইসিস প্রতিস্থাপন করা যাচ্ছে। আচ্ছা যাই হোক, বৃক্ক প্রতিস্থাপন, বৃক্ক বিকলের আর কি, বৃক্ক প্রতিস্থাপন করে এটা রিডিং দিবা। তারপরে আসো 48 ঘন্টার মধ্যে, এই যে 48 ঘন্টা, এটা ইম্পর্টেন্ট, 48 ঘন্টার মধ্যে রোগীর দেহে প্রতিস্থাপন করতে হবে। সংগৃহীত বৃক্কটি সুস্থ হতে হবে। আচ্ছা এটা ব্লাড গ্রুপ ম্যাচিং করতে হবে, আমরা জানি, টিস্যু ম্যাচিংও করতে হয়। আচ্ছা খালি 48 ঘন্টাটা পড়লেই হবে। হরমোনাল ক্রিয়া থেকে আসো, হরমোনাল ক্রিয়াটা কি বলছে, 19 শতাব্দীতে ফরাসি শরীর বিজ্ঞানী ক্লড বার্নার্ড, এগুলো হচ্ছে এটা রিডিং দিবা। ক্লড বার্নার্ডটা একটু পড়ো, যে প্রাণীদের অন্তঃস্থ পরিবেশের সাথে রক্ষার কৌশল উল্লেখ করেন। তারপরে কি বলছে, কম ঘন মূত্র উৎপাদন প্রক্রিয়াকে ডায়ালিসিস, বিপরীত প্রক্রিয়াকে অ্যান্টিডায়ালিসিস নামে পরিচিত। তারপরে মস্তিষ্কের হাইপোথ্যালামাসে এডিএস উৎপন্ন হয়, এটা আমরা আগেও পড়ছি। তারপরে আসো যে পানির অভাবে রক্তরেশের গাঢ়তা বাড়লে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে খরিত অ্যালডোস্টেরন হরমোন মূত্রে সোডিয়াম আয়ন রেচন কমিয়ে পরোক্ষভাবে পানির রেচনও হ্রাস করে, এটা এই জিনিসটা পড়বা। তারপরে আসো রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ, এই পরেরগুলো আর কি বেসিক জিনিস, এগুলো রিডিং পড়ে বেসিক ক্লিয়ার করাটাই আর কি বেস্ট আর কি। অ্যালডোস্টেরনের এখানে আসো, অ্যালডোস্টেরন রক্তবাহিত হয়ে বৃক্কের ডিস্টাল পেঁচানো নালিকায় পৌঁছায় এবং নালিকার কোষগুলোতে সোডিয়াম পটাশিয়াম পাম্পকে উদ্দীপ্ত করে। সোডিয়াম পটাশিয়াম পাম্প কী জিনিস সেটা এখন আমরা পড়তেছি, তোমাদের আশা করি এখন পড়ার দরকার নেই এটা। তারপরে আসো, কিন্তু ওটা পড়ে রাখবা যে কী করে, সোডিয়াম পটাশিয়াম পাম্পকে কী উদ্দীপ্ত করে, এরকমভাবে প্রশ্ন আসতে পারে। তারপরে আসো এখান থেকে কী পড়বা, রক্তের পিএইচ নিয়ন্ত্রণ, রক্তের পিএইচ হচ্ছে 7, অ্যাসিডিক পিএইচ হয় 7-এর নিচে, আচ্ছা এটা তো সবাই জানে। তারপরে রক্তের প্লাজমার স্বাভাবিক পিএইচ হচ্ছে 7.4। তারপরে বাইকার্বনেট আয়ন উৎপন্ন হচ্ছে, আচ্ছা এটা ইম্পর্টেন্ট না।
এখান থেকে কী ইম্পর্টেন্ট, এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পিএইচটা হচ্ছে তোমার 4.5 থেকে 8 বলছিল, আবার এখানে 8.5 বলছে। আচ্ছা 4.5 থেকে 8ই আমরা পড়ি আর কি, এখানে 8.5 বলা হয়েছে কেন জানি না, কিন্তু 4.8ই আর কি আসলে। কিন্তু যদি পরীক্ষায় আসে 8.5 যদি দেওয়া থাকে, অপশনে যদি 8 না থাকে তাহলে 8.5টা আনসার করে দিবা। পিএইচ কমে গেলে বিক্রি। আচ্ছা এটা কি বলছে, আর কিছু ইম্পর্টেন্ট না। এখান থেকে একটা আসো, শারীরবৃত্ততে আসো, মানে মানে শব্দভিত্তিক সারসংক্ষেপে এখান থেকে একটা জিনিস আছে। কি জিনিস আছে আমি দেখাই দিচ্ছি এখান থেকে। আচ্ছা এই যে 15 নাম্বারটা, না সরি 16 নাম্বারটা যে বলছে না, যে যে নালিকা শোষিত হয়, যে তোমার কি বলছে, মানে এটা রিডিং দিবা, বুঝছো? 16 নাম্বারটা রিডিং দিবা, আর কিছু পড়ার প্রয়োজন নেই। 16 নাম্বারটা রিডিং দিও, যে ডায়াবেটিস ইনসিপিটাস আর ডায়াবেটিস মেলাইটাস কী, এখানে সেটা বলা হয়েছে যে মূত্রের সাথে শর্করা নির্গত হয় যে গ্লুকোজ ইউরিয়ার ক্ষেত্রে। আর ডায়াবেটিস ইনসিপিটাস কি, যে তোমার মূত্রই বেশি তৈরি হতেছে আর কি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আজকের লেকচারটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবা। কোনো বিষয়ে যদি তোমাদের কোনো কনসেপ্ট ক্লিয়ার না হয়ে থাকে, অবশ্যই সেই কনসেপ্টটা কি, কোন বিষয়ে তোমাদের সমস্যা হচ্ছে সেটাও কমেন্টে জানাবা। আমি তাহলে নেক্সট ক্লাসে সেই সমস্যাগুলো তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো অবশ্যই আর এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, অ্যালেক্স মেডি সলিউশনের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।